বেশ, আজকে আমাদের আসলে সময় কম এমনিতেই। আজকে এমনিতেই সময় কম বলেছি আগে। তো আজকে আমরা রিলেটিভিটি শেষ পোর্শন যেটুকু বাদ আছে সেটুকু করবো। কোয়ান্টাম আজকে শুরু করবো না, কারণ 1 ঘন্টার মধ্যে কোয়ান্টাম ইন্ট্রোডাকশন করতে করতে কেটে যাবে, পুরোনো জিনিস মনে করতে করতে কেটে যাবে, আর কোয়ান্টামের নোট ফোট বের করার সময় পাইনি। যেটুকু বাদ আছে আমার রিলেটিভিটি শেষে, ডপলার ইফেক্ট, এয়ার প্রোডাকশন, টু বডি ডিকে, আর কিছু প্রবলেমস, যে টু বডি ডিকের বেশ কিছু প্রবলেমস আছে পরীক্ষায়, সেই প্রবলেমগুলো করাবো। বেশ, 4 ভেক্টর দিয়ে সবকিছুই অ্যানালিসিস হবে। তো জিনিসগুলো অনেক ইজি আগের চেয়ে। আগে আমরা ডপলার ইফেক্ট পড়েছি। ডপলার ইফেক্ট, সাউন্ডে ডপলার ইফেক্ট খুব ইজিলি জানি আমরা। কোনো একটা গাড়ি পেরিয়ে গেল, একটা হর্ন বাজাতে বাজাতে, শব্দ করতে করতে, হ্যাঁ, আর এটা কি কেউ একজন শুনছে, তো কি দেখে যে গাড়ি আসার সময় যে ফ্রিকোয়েন্সি শোনে, গাড়ি যখন বেরিয়ে চলে যায় তখন ফ্রিকোয়েন্সি মানটা চেঞ্জ হয়ে যায়, লো ফ্রিকোয়েন্সি হয়ে যায়। এরকম সাউন্ডের ডপলার ইফেক্ট আমরা এমনিতেই দেখি, যে যখন পিকনিক হয় ডিসেম্বর মাসে, তখন যাদের রাস্তা ধারে বাড়ি তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে বক্স বাজাতে বাজাতে যে গাড়িগুলো পেরিয়ে যায়, যে ডিজে হোক গান হোক যেটা বাজে, তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায় যখন গাড়িটা পেরিয়ে চলে যায়। বা কোনো ট্রেনের হর্ন বাজছে, ট্রেন পেরিয়ে চলে গেল, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি কমে যায়, যেটা ডপলার ইফেক্ট বলে। সিমিলারলি লাইটেরও ডপলার ইফেক্ট হয়। আর লাইটের ডপলার ইফেক্ট মানে মানে কোনো একটা সোর্স লাইট এমিট করছে, তো তাদের যে ফ্রিকোয়েন্সি গ্যাপ, তাদের যে ওই ফ্রন্টে যেটা গ্যাপ, সেটা হচ্ছে ল্যামডা। তো যদি যেতে যেতে মানে সোর্স মুভ করছে, আর সেই সময় যদি এই ল্যামডা ওয়েভলেন্থ ছাড়ে, তাহলে কি একটা ল্যামডা ছাড়ার পরে নেক্সট আবার সে যখন ছেড়েছে তখন নিজের কিছুটা মুভ করেছে, তো এইভাবে ল্যামডা গুলো মানে কাছাকাছি আসে, তো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন কোনো একটা স্টার বহু দূর থেকে একটা লাইট এমিট করছে এবং সেই স্টার মুভ করছে, দূরে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে। তো যদি ইউনিভার্স এক্সপ্যান্ড করে যায়, যদি দূরে সরে যায়, তাহলে এই ল্যামডা গুলো ছোট ছোট হয়ে যাবে। যদি কাছে আসে এই ল্যামডা গুলো বড় বড় হয়ে যাবে। তো এরকম ফেনোমেনা থেকে আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছি আমরা, যে রেড শিফট বলা হয়, ইউনিভার্স এক্সপ্যান্ড করছে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। এবারে এই জিনিসটাই ফ্রিকোয়েন্সিটা কিরকম এক্সপ্রেশন বেরিয়েছিল, এরকম এক্সপ্রেশন ছিল, নিউ ইকুয়াল টু নিউ ড্যাশ রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার বাই 1 মাইনাস বিটা কস থিটা, বা ফাই যা বললাম না। দেখো, এই একটা এক্সপ্রেশন, এটা একটা এস প্রাইম ফ্রেমের ফ্রিকোয়েন্সি আর একটা এস ফ্রেমের ফ্রিকোয়েন্সি, তাদের মধ্যে রিলেশন হচ্ছে রিলেটিভিস্টিক রিলেশন হচ্ছে এটা। তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, এই জিনিসটাকে আমরা আবার 4 ভেক্টর দিয়ে এই এক্সপ্রেশনটাকে রিরাইট করতে দেয়, ওই 3 থেকে 4 নাম্বার মতো দেয়, 3 নাম্বার মতো দেয়। তো কিরকম হবে, যে ধরে নাও যে কনসিডার, লেট আস কনসিডার এ ফোটন উইথ এনার্জি। একটা ফোটন ধরো, যার এনার্জি হচ্ছে h নিউ, হ্যাঁ, E ইজ ইকুয়াল টু h নিউ। ফোটন উইথ এনার্জি E ইকুয়াল টু h নিউ, and momentum h নিউ by c, ফোটনের মোমেন্টাম কি E by c, traveling in the xy plane at an angle phi, traveling in the xy plane at angle phi with the x-axis, with x-axis। তার মানে কি, এটা তোমার x-axis, এটা y-axis, আর একটা ফোটন, এখানে ফোটন, তার এনার্জি বলে দিয়েছো তুমি, মোমেন্টাম বলে দিয়েছো, তো সেটা x-axis এর সাথে ফাই কোণে ট্রাভেল করছে। ফোটন ট্রাভেল করছে মানে লাইট সোর্স থেকে লাইট বেরিয়ে যাচ্ছে। এবার এর যে মোমেন্টাম যেগুলো xy প্লেনে, মোমেন্টামের যদি তুমি কম্পোনেন্ট গুলো দেখো, এটা এটা এস ফ্রেম বলতে পারো, এস ফ্রেম। আর মোমেন্টামের যে কম্পোনেন্ট গুলো যদি দেখি, আর মোমেন্টাম ইন xy system বা S system, S frame, momentum in S frame is P vector। এটা কি হচ্ছে, এটা 3 ভেক্টর বোঝাচ্ছে। যদি নিচে ভেক্টর দেওয়া থাকে তাহলে বুঝতে হবে 4 ভেক্টর। 4 ভেক্টরের সিগনিফিকেন্স মানে সিম্বল আছে, একটা হচ্ছে ক্যাপিটাল P। এরকম ক্যাপিটাল P যদি থাকে তাহলে জানতে হবে সেটা 4 ভেক্টর। জেনারেলি ক্যাপিটাল X এইগুলো সব 4 ভেক্টর হিসেবে ট্রিট করা হয়।
আবার কোনো বই কি করা আছে, এরকম পি দিয়ে নিচে ভেক্টর দেওয়া আছে, তার মানে এটা 4 ভেক্টর বোঝাচ্ছে। আর যদি এরকম ছোট হাতের পি উপরে ভেক্টর থাকে তাহলে জানতে হবে সেটা 3 ভেক্টর, মানে আমাদের অর্ডিনারি এক্স ওয়াই পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে তার কম্পোনেন্ট গুলো কি মোমেন্টামের? একটা হচ্ছে পি এক্স, আর একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড, অথবা পি ওয়ান পি টু অ্যান্ড পি থ্রি। আর এইচ নিউ বাই সি এটা হচ্ছে তার মোমেন্টাম। তাহলে এইচ নিউ বাই সি কস ফাই, এইচ নিউ বাই সি সাইন ফাই অ্যান্ড জেড কম্পোনেন্ট 0। তাহলে এইচ নিউটা কমন নিলাম, বাই সিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে আমার cos phi, sin phi and 0. This is the three momenta হ্যাঁ in the xy system. আর যদি 4 momentum বলে আমাকে বের করতে হয়, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করব, অথবা নিচে ভেক্টর দেবো এরকম। আর এটা কি? এটা হচ্ছে একটা যে জিরোথ কম্পোনেন্ট p0, আর একটা কি মোমেন্টাম 3 ভেক্টর, এটা হচ্ছে 4 ভেক্টর। একটা যে টাইম কম্পোনেন্ট যেটা টেম্পোরাল পার্ট যেটা, আর এটা হচ্ছে প্লাস 3 ভেক্টর, মানে px py and pj তিনটি ভরা আছে ভেতরে। আর p0টা কি? p0টা হচ্ছে মোমেন্টামের জিরোথ কম্পোনেন্ট, আর জিরোথ কম্পোনেন্ট মানে হচ্ছে e বাই সি। ঠিক আছে, আমরা আগে পড়েছি e বাই সি ইজ দ্য মোমেন্ট ফর মোমেন্টাম। কি হয়? একটা হচ্ছে e বাই সি, একটা হচ্ছে px, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz। এই যে জিরোথ কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে e বাই সি। সো দিস ইজ ইকুয়াল টু e বাই সি আর p ভেক্টর, e বাই সি এন্ড p ভেক্টর। আর p ভেক্টর মানে আবার কি? p ভেক্টর মানে হচ্ছে এটা। সো h নিউ বাই সি, h নিউ বাই সি মানে এটা p ভেক্টর। জাস্ট আমি p ভেক্টর লিখছি, নেক্সট লাইনে চেঞ্জ করব। তো এটা হচ্ছে মোমেন্টাম 4 ভেক্টর। আর e ইকুয়াল টু h নিউ, এনার্জি h নিউ। তাহলে এখান থেকে একটা h নিউ বাই সি পাবে, মোমেন্টাম 3 ভেক্টর একটা h নিউ বাই সি পাবে, আর সেই h নিউ বাই সিটাকে আমি বাইরে লিখছি। তাহলে ভেতরে কি পাবে? টেম্পোরাল পার্ট থেকে তুমি পাচ্ছ এখান থেকে 1, অনলি 1, পুরো পিটাই বের করে নিয়েছো e বাই সি। আর এখান থেকে পাবে cos ফাই, sin ফাই, 0। তো এটা হয়ে গেল আমার মোমেন্টাম 4 ভেক্টর, মোমেন্টাম 4 ভেক্টর ইন এস ফ্রেম। এবার সেম জিনিস আমাকে বের করতে হবে কি এস প্রাইম ফ্রেম থেকে। এস প্রাইম ফ্রেমটা কি? এস প্রাইম ফ্রেম মানে হচ্ছে এটা ওয়াই, এটা এক্স, এইটা হচ্ছে একটা ফ্রেম কমন এক্স এক্স প্রাইম অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এস প্রাইম ফ্রেম ইজ ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি ভি। আর এখান থেকে যে যে ফোটন রিলিজ করেছে, যে অ্যাঙ্গেলে রিলিজ করেছে, তার ফ্রিকোয়েন্সি, সে কত অ্যাঙ্গেলে ছাড়া হয়েছে, তো সেগুলো তুমি ধরে নাও এখান থেকে ফোটন যেটা বেরোচ্ছে, তো তার যে অ্যাঙ্গেল এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে, এক্স এক্স প্রাইম হচ্ছে সেম লাইন, তো এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে সেটা যেটা অ্যাঙ্গেল সেটা বলছি আমরা ফাই প্রাইম। আর যেটা এনার্জি সেটা হচ্ছে এইচ নিউ প্রাইম, আর যেটা মোমেন্টাম সেটা বলছি এইচ নিউ প্রাইম বাই সি। ঠিক আছে, ইন দা এস প্রাইম ফ্রেম। তাহলে 4 ভেক্টর ইন দা এস প্রাইম ফ্রেম কিরকম হবে? এস প্রাইম ফ্রেম 4 ভেক্টর, তাহলে পি প্রাইম বলতে পারো, পি প্রাইম 4 ভেক্টর ইকুয়াল টু ফার্স্ট পার্ট কি ই বাই সি, তার মানে ই ড্যাশড বাই সি, আর 3 পার্ট যেটা পি ভেক্টর যেটা সেটা হচ্ছে পি ভেক্টর প্রাইম। বেশ, এবার আমরা মানগুলো বসাবো এখান থেকে, আগের মতনই এখান থেকে বসাবো। তাহলে এটা হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি, তাহলে ইকুয়াল টু এইচ নিউ প্রাইম বাই সি, এটা কমন নাও। তাহলে প্রথম যেটা পাবে তুমি সেটা হচ্ছে 1 আগের মতনই, আর তারপরে পাবে cos phi prime, sin phi prime and 0. This is the momentum 4 vector in S prime system. Yes. এবার যে কোনো অঙ্কের ক্ষেত্রেই তোমাকে যখন আমি আরো কিছু প্রবলেম করাবো আজকে শেষের দিকে, তো ইলেকট্রন তাদের মধ্যে কলিশন হচ্ছে, কিছু পার্টিকেল তৈরি করছে, পাইমেশনের সাথে একটা গামা ধাক্কা মারছে, কিছু একটা পার্টিকেল তৈরি করছে এবং এনার্জি মোমেন্টাম কনজার্ভ করতে হবে। তো তোমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে দুটো কেসের 4 মোমেন্টাম আলাদা করে লিখে দেওয়া। আর 4 মোমেন্টাম লিখে দিলে তুমি এবার তারপরে সেইগুলোকে নিয়ে অনেক কিছু ট্রিটমেন্ট করতে পারো। দুটো ফ্রেম থেকে একটা জিনিস কনজার্ভ, সেটা হচ্ছে পি মিউ ইন্টু পি মিউ, পি মিউ প্রাইম ইন্টু পি মিউ প্রাইম, দ্যাট ইজ দ্য কনজার্ভ কোয়ান্টিটি মাইনাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। তো সেসব কনজারভেশন করে তুমি বেশ কিছু জিনিস বের করতে পারো।
তো আমরা একটা রিলেশন কাজে লাগাচ্ছি এখান থেকে, মোমেন্টাম যেটা ফোর মোমেন্টাম, তার কম্পোনেন্ট গুলোকে আমরা কিভাবে লিখি, একটা টাইম পার্ট লিখি P0, একটাকে লিখি P1, একটাকে লিখি P2, আর একটাকে লিখি P3। আর এই যে P0 পার্ট যেটা, এটাই অন্য ফ্রেমে কেমন হয়ে গেছে, বা যে কোনো সব পুরোটা যদি দেখি P প্রাইম লিখি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখেছি, P0 প্রাইম, P1 প্রাইম, P2 প্রাইম এন্ড P3 প্রাইম। এই যে টেম্পোরাল পার্ট যেটা, এদের মধ্যে যে ট্রান্সফরমেশন রিলেশন, সেটা হচ্ছে P0 প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু P0 মাইনাস বিটা P1। ঠিক আছে, যেহেতু মোমেন্টাম ফোর ভেক্টর ট্রান্সফরমেশন মেনে চলে, সুতরাং টাইমের জন্য যেরকম ফোর ভেক্টর রিলেশন হয়, টি প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু টি মাইনাস ভিএক্স বাই সি টাইপের যেরকম রিলেশন হয়, ঠিক সেরকম মোমেন্টামের জিরোথ কম্পোনেন্ট যেটা, সেটা দিয়েও তুমি সেম সেম জিনিস কাজে লাগাতে পারো। এবার এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে কি পাবো, P0 প্রাইম, P0 প্রাইম মানে, P0 প্রাইম মানে এই যে, তার মানে এইচ নিউ ড্যাশ বাই সি, তাহলে এইচ নিউ ড্যাশ বাই সি ইকুয়াল টু গামা থাকলো, আবার ব্র্যাকেট হচ্ছে P0, P0 মানে কি এইচ নিউ বাই সি, তো এইচ নিউ বাই সি মাইনাস বিটা, বিটা মানে ভি বাই সি, আর P1, P1 তুমি দেখো এখানে এইচ নিউ বাই সি এন্ড কস ফাই, সো এইচ নিউ বাই সি ইন্টু কস ফাই। এবার সব দিক থেকে সি গুলোকে একটু কেটে দাও, এদিকে সি, এটা সি, এই একটা সি কেটে দিলাম, তাহলে অর আমাকে রাখতে হবে কি, নিউ বা নিউ প্রাইম কিছু একটা রাখতে হবে, নিউ প্রাইম ইকুয়াল টু, এখান থেকে নিউ প্রাইম এইচটা কেটে দাও, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে এইচ, তো নিউ প্রাইম ইকুয়াল টু গামা ব্র্যাকেটে, বা গামা, আর নিউ এখানে একটা নিউ আছে, এখানে নিউ আছে, তো নিউ কমন নিয়ে নাও, আর ব্র্যাকেট হচ্ছে 1 মাইনাস বিটা কস ফাই, আর গামার ভ্যালু কি রুট ওভার 1 মাইনাস, সো গামা হচ্ছে ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এটা হচ্ছে নিউ প্রাইম। ডবলার ইফেক্টের যে ফ্রিকোয়েন্সি আমরা আগে বের করেছিলাম, যে ফ্রেম চেঞ্জ হলে ঠিক সেরকম ভাবে আমরা বের করতে পারি। নিউ প্রাইম ইজ ইকুয়াল টু নিউ ইনটু 1 মাইনাস বিটা কস ফাই বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর যদি আমাদের নিউটা বের করতে বলে, নিউটা বের করতে বলে, তাহলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তো সেই জায়গা থেকে তুমি নিউটাও বের করতে পারো, যে কোনো একটা গাড়িতে যেতে যেতে নিউ প্রাইম ফ্রিকোয়েন্সি কেউ ছেড়েছে, আর আমি বসে আছি ল্যাবরেটরি ফ্রেমে, আমার কেমন লাগবে, এটা যদি রিঅ্যারেঞ্জ করো তুমি, তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমার যে ফ্রেমে, সেই ফ্রেমের যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে নিউ প্রাইম ইন্টু রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার ভি বাই সি স্কোয়ার এন্ড ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা কস ফাই। তো এটা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট, আমরা আগে তো ডবলার ইফেক্ট করেছি। এবার এখান থেকে তুমি ডবলার ইফেক্টের আগে যে কেসগুলো করেছিলে, সেখানে ট্রান্সভার্স ডবলার ইফেক্ট ছিল, লংজিটিউডিনাল ডবলার ইফেক্ট ছিল, সেখানে কি করতাম, ফাইয়ের ভ্যালুটা কখনো এরকম 0 ডিগ্রি, কখনো 90 ডিগ্রি, এসব বের করেছিলাম, আর তারপরে বেশ কিছু ফর্মুলা বের করেছিলাম। আর যেহেতু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে 1 বাই টাইম পিরিয়ড, সুতরাং যদি এটা 1/t প্রাইম টি বসাও, আর যদি ফাইয়ের প্রপার অ্যাঙ্গেল বসাও, যে ট্রান্সভার্স ডবলার ইফেক্ট, লংজিটিউডিনাল ডবলার ইফেক্ট বসাও, তাহলে টাইম ডাইলেশন ফর্মুলা ফেরত পাবে আবার। হ্যাঁ, ওই প্রপার টাইম ইন্টারভ্যাল আর যেটা আমাদের ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল মধ্যে রিলেশন, সেটা তুমি ফেরত পাবে আবার। ঠিক আছে, তো জাস্ট তোমাকে ডবলার ইফেক্ট যদি ফোর ভেক্টর দিয়ে বলতে পারে, তুমি দুটো ফ্রেমে ফোর মোমেন্টাম লিখে ফেলো, আর তারপরে যে টেকনিকে তুমি সলভ করছো সেটা একটু মনে রাখবে, জিরোথ কম্পোনেন্টটাকে ইকুয়েট করেছি আমরা দুই জায়গায় দিয়ে, ফর্মুলা বের করেছি। ব্যাস, তো 3 নম্বরের মতো প্রশ্ন আছে। নেক্সট হচ্ছে আমাদের পেয়ার প্রোডাকশন। এটাও একটা কমন প্রশ্ন, বহুবার এসছে পরীক্ষায়। ঠিক আছে, ব্যাস। পেয়ার
প্রোডাকশন। এটা শুধু রিলেটিভিটিতে আসছে তা না, এটা নিউক্লিয়ার ফিজিক্সেও আসে, আবার কোয়ান্টাম পেপারেও দিয়ে দেয়, মানে কমন ফেনোমেনা, তো সব জায়গাতেই পরীক্ষায় আসে এটা। তো যে ফোটন কি, ফোটন এনার্জি রিলিজ করতে পারে আমরা জানি, যে মানে এনার্জি দিতে পারে। ফটো ইলেকট্রিক ইফেক্টে পড়েছি আমরা, ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন, সেখানে কি পড়েছি যে কোনো ম্যাটারের মধ্যে যদি ফোটন আসে কোয়ান্টাম বিহেভিয়ার অনুযায়ী তার এনার্জি লস করে এবং ইলেকট্রন সেই এনার্জি গ্রহণ করে ফটো ইলেকট্রিক এমিশন ঘটায়, ওই ইলেকট্রন বেরিয়ে যায়। কম্পটন স্ক্যাটারিং পড়েছি আমরা, কম্পটন স্ক্যাটারিং দেখেছি একটা ইলেকট্রন মেটাল থেকে বেরিয়ে যায়, জাস্ট রিকয়েলড হয়ে যায় কখন, যখন ফোটন সাফিসিয়েন্টলি এনার্জি নিয়ে আসে, তাকে ধাক্কা মারে, তো তারপর ফোটন স্ক্যাটার্ড হয়, তার ফ্রিকোয়েন্সি মান চেঞ্জ হয়ে যায়, কমে যায়, আর এক্সট্রা যে ফ্রিকোয়েন্সিটা, যে এনার্জিটা থাকে সেটা ইলেকট্রন ক্যারি করে, রিকোয়ার্ড এনার্জি হিসেবে আমরা সেটা বের করি, এবং কম্পটন শিফট কতটা হয় সেটা আমরা ফর্মুলাটা আমরা বের করেছি। এবার ফোটনের এনার্জি যদি সাফিসিয়েন্টলি হাই হয়, ইফ দ্য এনার্জি অফ photon is sufficiently high, কার রেসপেক্টে হাই, ফটোইলেকট্রিক অ্যাবজর্পশন কম্পটন ইফেক্টে যে ধরনের এনার্জি দরকার হয় তার থেকে যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে ইট ক্যান, মানে ফোটন, ইট ক্যান লুজ এনার্জি in the matter by the mechanism of pair production, তার মানে কি বলা হচ্ছে, যে এনার্জি রেঞ্জ নিয়ে আমরা করে এসেছি ফটো ইলেকট্রিক বা কম্পটন ইফেক্ট, তার থেকে এনার্জি বেশি, সেই এনার্জি নিয়ে যদি ফোটন আসে এবং ম্যাটারের উপর এসে পড়ে, এমনটা না যে ফাঁকা জায়গাতে হয়ে যায়, ফাঁকা জায়গাতে কেন হয় না সেটাও বলছি, যদি এমন হয় এনার্জি নিয়ে ম্যাটারের উপর এসে পড়ে, তাহলে সেই গামা থেকে বা গামা রে থেকে বা ফোটন থেকে তুমি পেয়ার প্রোডাকশন পেতে পারো। পেয়ার মানে হচ্ছে তারা কনজুগেট পার্টিকেল, ইলেকট্রন পজিট্রন, এরা হচ্ছে কনজুগেট পার্টিকেল, তো এরকম কনজুগেট পার্টিকেল পাওয়া যেতে পারে। এবার রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন, সেটা কত, যেহেতু ইলেকট্রন বের করবো, পেয়ার প্রোডাকশন কি কি বের করতে যাচ্ছি আমরা, ইলেকট্রন অ্যান্ড ই প্লাস অ্যান্ড ই মাইনাস, এদের পেয়ার, ইলেকট্রন অ্যান্ড পজিট্রন তাদের পেয়ার বের করছি। তাহলে কত এনার্জি লাগবে আমার পেয়ার প্রোডাকশনে, সেটা আমরা বের করতে যাচ্ছি, যে মিনিমাম থ্রেশহোল্ড এনার্জি নেসেসারি টু প্রডিউস ইলেকট্রন অ্যান্ড পজিট্রন। তাহলে রেস্ট মাস এনার্জি কত ইলেকট্রনের, রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন ইকুয়াল টু m0c², ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি, আর ইলেকট্রনের মাস আমরা জানি ভেলোসিটি c², সেটাও আমরা জানি mc² থেকে, মানে m0c² এর সিটা রেস্ট মাস এনার্জি এটা। তো যদি ক্যালকুলেশন করো ইলেকট্রন ভোল্টে জুলে বেরোবে, জুলটাকে ইলেকট্রন ভোল্ট করবে, ইলেকট্রন ভোল্টটাকে মেগা ইলেকট্রন ভোল্ট করবে, তাহলে রেজাল্ট বেরোবে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা একদম পপুলার রেজাল্ট, 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট অথবা 511 কিলো ইলেকট্রন ভোল্ট। এই দুটো ইলেকট্রন রেস্ট মাস এনার্জিটা তোমাকে প্রশ্নতে কোনো অঙ্কের ক্ষেত্রে নাও দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ক্যান এ ফোটন অফ দিস এনার্জি ক্রিয়েট অ্যান রেস্ট ইলেকট্রন, আমাকে যার ফোটন আছে, যার এইচ নিউ এনার্জি আছে, আর তোমার দরকার এনার্জি আছে, তো এনার্জি দিলেই তো সেখান থেকে ম্যাটার তৈরি হয়ে যেতে পারে, এনার্জি ক্যান কনভার্ট টু ম্যাটার। আর একটা ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি তুমি দেখতে পাচ্ছ 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা একটা ইলেকট্রন যদি চুপচাপ বসে থাকে তাহলে এটা তার এতটুকু এনার্জি তার দরকার। তাহলে এর কাইনেটিক এনার্জি যদি 0.11 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে এই ফোটন কি একটা ইলেকট্রন তৈরি করতে পারে? ইয়েস অর নো? কি হবে খুব তাড়াতাড়ি? কে বলবে খুব তাড়াতাড়ি? পারবে না, কেন? দুটো সমান হয়ে যাচ্ছে। না, একদমই না। এটা হচ্ছে ফোটন হচ্ছে নিউট্রাল, কোনো চার্জ নেই, আর ইলেকট্রন হচ্ছে চার্জ যুক্ত পার্টিকেল, তো কনজারভেশন অফ চার্জ মিলবে না। ঠিক আছে, তো অ্যান্সার ইজ নো, বিকজ process violates conservation of charge. আমরা ল্যাবরেটরি ফ্রেমে আছি, আর ল্যাবরেটরি ফ্রেম থেকে যে এক্সপেরিমেন্ট আমরা দেখবো, সেই এক্সপেরিমেন্টের আগে আর পরে টোটাল চার্জ সমান হতে হবে। আমি আগেও বলেছি, শুধু চার্জ বলে না, আরো বেশ কিছু কোয়ান্টিটি আছে যেগুলো আমরা পরে 6th সেমিস্টারে পড়বো, তাতে বেরন নাম্বার, লেপ্টন নাম্বার, হ্যাড্রন নাম্বার, স্ট্রেঞ্জ পার্টিকেল, সেসব বেশ কিছু কনজারভেশন, 6-7টা কনজারভেশন আছে। তো সেই সবগুলো যদি সব কটা এনার্জি মোমেন্টাম তো আছেই, যদি সব মিলে যায় তবেই দ্যাট প্রসেস উইল অ্যালাউ টু হ্যাপেন।
আদারওয়াইজ কিন্তু হবে না। তো কনজারভেশন অফ চার্জ হচ্ছে না, সো এরকম পসিবল নয়। তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ইলেকট্রনের সাথে যদি ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল তৈরি হয়ে যায়, ইলেকট্রন অ্যান্ড পজিট্রন, তাহলে দেখতে পাচ্ছি হ্যাঁ এর আগে চার্জ 0 এবং পরেও চার্জ 0। ঠিক আছে, তাহলে ইলেকট্রন তো আছেই এবং তার সাথে সাথে যদি আর একটা পজিট্রন ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল তৈরি হয় একসাথে, তাহলে চার্জ ভায়োলেশন হচ্ছে না, কনজারভেশন অফ চার্জ ইজ অ্যালাউড প্রসেস। এবং তাই হয়। তাহলে যদি একটা গামারে তুমি যদি ফেলো, তো গামারে যদি ফেলি তাহলে এই অটোমেটিক কি ইলেকট্রন আর এরকম তৈরি হয়ে যাবে? সেটাও হবে না। যদি একটা গামারে তোমার কাছে থাকে ফ্রি স্পেসে, ইনটা ফ্রি স্পেস, আর এনার্জি আছে, গামারে মানে কি ওয়েভ, ওয়েভ মানে কি এনার্জি, এই এনার্জি কত এইচ নিউ, এনার্জি ক্যান কনভার্ট টু মাস, নিউটনস ফর্মুলা, সরি আইনস্টাইন ফর্মুলা। তাহলে ফ্রি স্পেসে যদি গামারে থাকে আর সেখান থেকে তুমি কি দুটো পার্টিকেলকে বের করতে পারো? সেটাও পারো না। কারণ যদি আমরা থ্রেশহোল্ড এনার্জি বের করতে যাই, যে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু প্রোডিউস দ্য ইলেকট্রন এন্ড পজিট্রন পেয়ার, তাহলে মোমেন্টাম কনজারভেশন হবে না। এরা যদি চুপচাপ বসে থাকে তাহলে এদের নিট মোমেন্টাম ইজ 0, আর এর একটা নিট মোমেন্টাম আছে x অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে ইন ফ্রি স্পেস মোমেন্টাম কনজারভেশন ভায়োলেটস, মোমেন্টাম কনজারভেশন কি বলবো, নো মোমেন্টাম কনজারভেশন, শর্টকাট। ঠিক আছে, ইন ফ্রি স্পেস নো মোমেন্টাম কনজারভেশন, কোনো মোমেন্টাম কনজারভেশন হচ্ছে না। তাহলে ফ্রি স্পেসও হবে না। তাহলে এক্সট্রা মোমেন্টামকে ক্যারি করবে কে? ম্যাটার। যদি আমরা থ্রেশহোল্ড বের করি, থ্রেশহোল্ড এনার্জি বের করি যে মিনিমাম কতটুকু লাগবে, তা তোমার কাছে একটা ম্যাটার আছে। ম্যাটার মানে কোনো একটা মেটেরিয়াল আছে তোমার কাছে, নিউক্লিয়াস প্রিক্লিয়াস, তার আশেপাশে যে ইলেকট্রন ফিলেকট্রন থাকে, অ্যাটমস আছে, তো সেই ওর কাছাকাছি এসে এই এইচ নিউ ধাক্কা মারছে। এরকম যদি হয় আর এখান থেকে যদি একটা ইলেকট্রন আর একটা পজিট্রন বেরোয় আর তারা যদি চুপচাপ রেস্টে থাকে, তাহলে এইচ নিউ গামারে যে এনার্জি নিয়ে ধাক্কা মেরেছিল ম্যাটারকে সেম এনার্জি দিয়ে সামনের দিকে ট্রাভেল করতে হবে। এনার্জি নয়, সরি মোমেন্টাম। এনার্জি তো কনজারভেশন এরাও করবে, এদের রেস মাস এনার্জি আছে, এরও রেস মাস এনার্জি আছে, তো ম্যাটারের রেস মাস এনার্জি আছে, সবকিছু যোগ করলে এর এনার্জি পেয়ে যাবো আমরা। তো সেটা তো বটেই। মোমেন্টাম কনজারভেশন যদি আমরা দেখি ল্যাবরেটরি ফ্রেম থেকে করছি আমরা, তাহলে এর যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা ক্যারি করবে কে? ম্যাটার ক্যারি করবে। এরা দুজনেই রেস্ট। ঠিক আছে, তো মাস ইন্টু ভেলোসিটি করলে মোমেন্টাম কনজারভেশন হবে। আবার আমরা যদি সিম্পল ম্যাথামেটিক্যালিও ভাবি একটু, যে দেখি কেন ভায়োলেট হচ্ছে, মোমেন্টাম কনজারভেশন কেন হচ্ছে না, তাহলেও আমরা একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন পাবো, সেটা থেকেও ডাইরেক্ট বলতে পারি যে মোমেন্টাম কনজারভেশন হচ্ছে না। কিভাবে বলবো? যেমন ধরো যে এটা এইচ নিউ, এটা হচ্ছে এইচ নিউ, আর এখান থেকে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন, তারা দুজনা দুদিকে দুটো ভেলোসিটি নিয়ে বেরিয়ে গেল। যেহেতু তারা অ্যান্টি পার্টিকেল, তো জেনারেলি একটা ইলেকট্রন ওই দিকে গেলে একটা ইলেকট্রন তার বিপরীতে আসার চেষ্টা করে, ঠিক এরকম। যাই হোক, তো তবু আমরা তার ভেলোসিটি ডিরেকশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভি প্লাস আর একটা বলছি আমরা ভি মাইনাস। এটা পজিট্রন আর এটা হচ্ছে ইলেকট্রন, ভি মাইনাস। বেশ, তাহলে এবার কি বললাম, ফ্রি স্পেসে এই এরকম ঘটনা ঘটে না, ম্যাটারে ঘটে। আমরা দেখাচ্ছি না ফ্রি স্পেসে ঘটলে কি কি হবে। তাহলে কনজারভেশন অফ এনার্জি কি বলছে তোমাকে? কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি, এখান থেকে তুমি কি এক্সপ্রেশন পাচ্ছ? এইচ নিউ ছিল, আমি কি বলেছি ল্যাবরেটরি ফ্রেম থেকে আমরা আছি, আর ল্যাব ফ্রেম থেকে কিন্তু মোমেন্টাম এনার্জি ইন্ডিভিজুয়ালি কনজার্ভ হতে হবে। ফ্রেম যদি চেঞ্জ করো তাহলে মোমেন্টাম এনার্জি মিশে গিয়ে তারা রেজাল্ট উল্টোপাল্টা করে দিতে পারে, তাতে ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি থাকে একটা। আর তুমি একটা ফ্রেমে যদি থাকো তাহলে ইন্ডিভিজুয়ালি এনার্জি শুড কনজার্ভ এন্ড মোমেন্টাম শুড কনজার্ভ। একদিন এটা নিয়ে বলা হয়েছে। বেশ, তো এইচ নিউ এর এনার্জি, আর এইগুলো কি এদের যে এনার্জি, সেটা হচ্ছে এদের যে এনার্জি সেটা হচ্ছে এমসি স্কোয়ার। ঠিক আছে, তো এনার্জি এমসি স্কোয়ার, এর মাস ধরে নাও এম প্লাস, এর মাস ধরে নাও এম মাইনাস। তাহলে আমরা বলছি E is equal to mc square total energy, তো E m plus and আমাদের c square, m plus and c square, আর ওর ক্ষেত্রে এনার্জি কত হবে? m minus and c square। ঠিক আছে, এনার্জি কনজারভেশন করছি জাস্ট আমরা। m plus মানে আবার কি? m plus মানে হচ্ছে গামা ইনটু রেস্ট মাস অফ দা ইলেকট্রন এন্ড c square প্লাস, এর ক্ষেত্রে তাই m মাইনাস, যেহেতু অ্যান্টি পার্টিকেল দুজনের রেস্ট মাস সেম, তো গামা m নট এন্ড c square। গামা কমন নাও, c square কমন নাও, সরি গামা কমন নেওয়া যাবে না, দুজনের ভেলোসিটি আমি আলাদা ধরেছি, সুতরাং গামা ইজ ডিফারেন্ট। এটা ভি প্লাস, এটা ভি মাইনাস, সুতরাং এর গামা কি?
1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভিটা হচ্ছে ভি প্লাস, আর এর গামা হচ্ছে 1 বাই রুট ওভার ভি স্কোয়ার ভি মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা দুটো ভেলোসিটি আলাদা ধরে নাও, তাহলে এটা গামা প্লাস বলে দাও, এটাকে গামা মাইনাস বলে দাও, কিন্তু রেস্ট মাস্ট এক, যেহেতু তাদের অ্যান্টি পার্টিকেল, তারা দুজনের দু রকম ভেলোসিটি নিয়ে বেরিয়ে গেছে। যদি এমন হয় তাহলে এখান থেকে গামা প্লাস প্লাস গামা মাইনাস, এন্ড বাইরে থাকবে m0 এন্ড সি স্কোয়ার। এইটা তোমার ইকুয়েশন নাম্বার একটা কিছু দিয়ে দাও 1। কোথায় প্রসেসটা হচ্ছে? ফ্রি স্পেসে প্রসেসটা হচ্ছে। কেন অ্যালাউড নয়? মোমেন্টাম কনজারভেশন তোমাকে সাপোর্ট করছে না, সেটা প্রমাণ করতে যাচ্ছে ওটা। আর মোমেন্টাম কনজারভেশন কি বলছে? এটা তো এনার্জি কনজারভেশন পেলাম। মোমেন্টাম কনজারভেশন কি দিচ্ছে? মোমেন্টাম কনজারভেশন gives you, এর মোমেন্টাম হচ্ছে h nu by c, এনার্জি বাই c ইজ দ্য মোমেন্টাম। আর এটা যেটা মোমেন্টাম সেটা হচ্ছে তোমার মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে? তার মানে m প্লাস আর v প্লাস ভেক্টর প্লাস এর কি m মাইনাস এন্ড v মাইনাস ভেক্টর ম্যাগনিটিউড নিচ্ছ তুমি, তুমি এখানে মড লাগিয়ে দিতে পারো একটা। তো হবে ইন্ডিভিজুয়ালি তুমি এটা দেখাতে পারো, ভি কস ফাই সাইন ফাই করে দেখাতে পারি, কিন্তু আরো তোমাকে লেংদি হয়ে যাবে জিনিসটা। তো এখানে m প্লাস মানে কি? আবার আগের মতো গামা প্লাস, m0 বাইরে বের করে দাও, m0 বাইরে বের করে দিলাম, আর এখান থেকে কি হবে? গামা প্লাস ভি প্লাস, গামা প্লাস ভি প্লাস এন্ড প্লাস গামা মাইনাস ভি মাইনাস। এইটা তোমার ইকুয়েশন নাম্বার 3 না, আগেরটা কত 1 দিয়েছি নাকি? তাহলে এটা 2, নাম্বার 2। এবার এইটা হচ্ছে তোমার h nu ইকুয়াল টু দ্যাট, আর এটা বলছে h nu বাই c ইকুয়াল টু দ্যাট। তাহলে যদি c টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি পাবে? h nu ইকুয়াল টু সামথিং কিছু একটা পাবে। যদি c টাকে ওই পাশে নিয়ে চলে যায়, যে c টাকে নিয়ে চলে যায় এই পাশে, ইনটু c, এখানে ইনটু c, তাহলে এটা h nu সমান এনার্জি কনজারভেশন থেকে তুমি কিছু একটা h nu পেয়েছো, মোমেন্টাম কনজারভেশন থেকে তুমি সেম h nu পেয়েছো, তাহলে দিস টু শুড হ্যাভ দ্য ইকুয়াল ভ্যালু। এই দুটোকে এক জায়গায় বসাও। এই দুটোকে যদি এক জায়গায় বসাই তাহলে তোমাকে হতে হবে কি? দিস ইজ ইকুয়াল টু m নট c আর গামা প্লাস v প্লাস, it should equal to gamma minus v minus, it should equal to that কত? m নট c স্কয়ার গামা প্লাস প্লাস গামা মাইনাস, এটার সাথে এটা সেম হতে হবে। আর দুদিকে m0 c আছে, ওইদিকে m0 c আছে, একটা m0 c কেটে দাও, এদিকে m0 একটা c কেটে দাও, তাহলে কি হতে হবে? গামা প্লাস v প্লাস প্লাস গামা মাইনাস v মাইনাস, দ্যাট শুড ইকুয়াল টু c ইনটু মানে গামা প্লাস c প্লাস গামা মাইনাস c। এই দুটোকে সেম হতে হবে, আর এটা কখনোই সেম হবে না। দিস ইজ এর ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 3, গামা প্লাস ভি প্লাস গামা মাইনাস ভি মাইনাস গামা প্লাস সি গামা মাইনাস সি, দুটো কিভাবে ইকুয়াল হতে পারে? যদি ইকুয়াল হয় তাহলে যে ইলেকট্রন পজিট্রন বেরিয়ে যাচ্ছে তাদের ভেলোসিটি লাইটের ভেলোসিটি সমান হতে হবে। আর কোনো মেটেরিয়াল পার্টিকেল লাইটের ভেলোসিটি থেকে বেশি স্পিডে বা সমান স্পিডে যেতে পারে না। ইলেকট্রন যেহেতু মেটেরিয়াল পার্টিকেল, মাস আছে তার, সুতরাং যেতে পারে না। সো দিস উইল গ্রেটার দ্যান দ্যাট, এটা বেশি। ওই জন্য ফ্রি স্পেসে তুমি দেখতে পাচ্ছ মোমেন্টাম কনজারভেশন হচ্ছে না, শুধু এইটাই পরীক্ষায় দিয়ে দেয় যে দেখাও যে সো দ্যাট পেয়ার প্রোডাকশন ক্যান নট হ্যাপেন ইন দ্য ফ্রি স্পেস, শুধু এই লাইনটা তুলে দেয় পরীক্ষায়, 2 নম্বর দেয়। তখন তোমাকে মোমেন্টাম কনজারভেশন করতে হবে, দিয়ে এতদূর পর্যন্ত দেখাতে হবে যে দিস ইজ নট হ্যাপেন। তাহলে যদি হয় তাহলে কি করতে হবে? এক্সট্রা মোমেন্টামকে ক্যারি করতে হবে কে? একটা ম্যাসিভ কিছু একটা পার্টিকেল, নিউক্লিয়াস, বা নিউক্লিয়াস পেছন দিকে পিছিয়ে এলো বা সামনে দিকে এগিয়ে গেল, এইসব এনার্জি কনজারভেশন করে তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট এগোবে তুমি। এবার পেয়ার প্রোডাকশন ইন দা মেটেরিয়াল। এবার তোমার কাছে এইচ নিউ এনার্জি নিয়ে একটা ফোটন আসছে, আর এইটা একটা মেটেরিয়াল আছে, একটা ম্যাটার আছে, এটা কি বলবো আমরা, একটা অ্যাটম যার মাস হচ্ছে m, হেভি, যথেষ্ট ভারী, এর তুলনায় এর এনার্জি অনেক কম, এর যা রেস মাস এনার্জি সেটা থেকে এ অনেক কম। এবার এখান থেকে দুভাগে ভেঙে যাচ্ছে, একটা ইলেকট্রন তৈরি হয়েছে, একটা পজিট্রন তৈরি হয়েছে ই প্লাস, আর একটা ই মাইনাস তৈরি হয়েছে।
এবং আমি থ্রেশহোল্ড এনার্জি বের করতে চাইছি। থ্রেশহোল্ড এনার্জি তার মানে কি? তার মানে জাস্ট পার্টিকেল দুটো প্রডিউস হয়েছে, তারা এক্সট্রা কোনো কাইনেটিক এনার্জি পায়নি, এরকম একটা কেস ধরে নিচ্ছি আমরা। যদি পাই তাহলে আরো বেশি এনার্জি লাগবে, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু প্রডিউস। তাহলে এর মোমেন্টাম ছিল এ রেস্ট এ আগের রেস্টে ছিল, তাহলে এবার মোমেন্টাম ক্যারি করবে। আর এর যে ভেলোসিটি সেটাকে বলছি ক্যাপিটাল ভি। এটা হচ্ছে বিফোর দ্য কলিশন, আর এটা আফটার দ্য কলিশন। এবার তুমি এনার্জি কনজারভেশন করো, দিয়ে দেখো কি বেরোচ্ছে। তাহলে কি বলবো, এনার্জি কনজারভেশন করলে এর যে এনার্জি সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন গিভস ইউ এইচ নিউ প্লাস, এ তো রেস্টে ছিল, ও ধাক্কা মেরেছে ম্যাটারের উপর এসে এইচ নিউ পড়েছে, তাহলে এর এনার্জি কত, এমসি স্কোয়ার রেস্ট মাস এনার্জি ইকুয়াল টু, এটা যেহেতু ইলেকট্রন আর ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল দুজনেরই মাস সেম, এম নট রেস্ট মাস সেটা সেম, তাহলে এর রেস্ট এনার্জি এম নট সি স্কোয়ার, এর রেস্ট এনার্জি এম নট সি স্কোয়ার, সো 2 এম নট সি স্কোয়ার এনার্জি কনজারভেশন বের করছি। আর এ কি করছে, ভি ভেলোসিটি নিয়ে ছুটে যাচ্ছে, তাহলে প্লাস এর যে এনার্জি, আমরা এনার্জি বের করছি, মোমেন্টাম নাই, এখন এনার্জি বের করছি, এর এনার্জি কত, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, ক্যাপিটাল এমসি স্কোয়ার। আর ক্যাপিটাল এম মানে কি, গামা, ক্যাপিটাল এম না, ক্যাপিটাল এমটা তুমি এটাকে বলে দাও এম ড্যাশ বলে দাও, বা এম ড্যাশ বললে বা ভুলভাল হয়ে যাবে, সাপোজ এটা কি বলবো, এমসি স্কোয়ার। এটা হচ্ছে মুভিং মাস, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। আর তোমাকে রেস্ট মাসটা দেওয়া আছে, এই যে এম যেটা, দিস ইজ দ্য রেস্ট মাস, তাহলে কি এনার্জি ইজ ইকুয়াল টু গামা ইন্টু রেস্ট মাস ইন্টু সি স্কোয়ার, এরকম তুমি বলতে পারো। বোঝা গেল কি বললাম, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই এমটা তোমাকে প্রশ্ন দেওয়ানি, তোমাকে বলেছে রেস্ট মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ এম, তাহলে গামা এম এন সি স্কোয়ার, তাহলে প্লাস এখান থেকে পাচ্ছ তুমি গামা এম এন সি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে তুমি এইচ নিউটা বের করতে পারো, এখান থেকে কতটা এইচ নিউ তোমার যে তার কি এনার্জি নিয়ে এসে আসছে সেটা তুমি বের করতে পারো। তাহলে এইচ নিউ ইকুয়াল টু এম সি স্কোয়ার কে ওই পাশে নিয়ে যাও, আর 2 এম নট সি স্কোয়ার তো আছেই, তো 2 এম নট সি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এটা এম সি স্কোয়ার আর গামা মাইনাস 1 ইকুয়াল টু দ্যাট ইজ ইকুয়াল টু 2 এম নট সি স্কোয়ার। আর এর যে এনার্জি যেটা এম, আর এর এতটাই মাস, এই ভেলোসিটি খুব বেশি হওয়ার দরকার নেই কনজারভেশন করার জন্য। মোমেন্টাম কনজারভেশন করবে তো তুমি, মোমেন্টাম কনজারভেশন হচ্ছিল না বলে ম্যাটেরিয়াল পার্টিকেল তুমি নিয়ে এসছো, বললে এক্সট্রা মোমেন্টাম এ ক্যারি করবে। মোমেন্টাম দুভাবে ক্যারি করা যায়, এক হচ্ছে মাস বাড়িয়ে, এক হচ্ছে ভেলোসিটি বাড়িয়ে। তো এটা এমনিতেই ম্যাসিভ। এইচ নিউ থেকে যদি হিসাব করে দেখো, একটা লাইটেস্ট অ্যাটম নিয়ে নাও, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি তুমি নিয়ে নাও, তাহলে যদি এর এনার্জি যদি তুমি দেখো, তাহলে এটা 940 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা এইচ নিউ থেকে অনেকটাই বেশি। এইচ নিউ যেটা সেটা থেকে অনেকটাই বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর মাসই অর্ধেক মোমেন্টাম ইয়ে করে ফেলে, ক্যারি করে ফেলে। তো সেই জায়গায় তুমি একটু নেগলেক্ট করতে পারো তোমার যে এক্সপ্রেশন, সেটা এই যে এটা এনার্জি, তো এনার্জিটা ম্যাক্সিমাম এনার্জি এটা, সেটা হচ্ছে ওই কাইনেটিক এনার্জি হিসেবে তুমি অ্যাপ্রক্সিমেট ইউজ করতে পারো। তো দিস ইজ ইকুয়াল টু প্লাস হাফ ক্যাপিটাল এম এন্ড ভেলোসিটি স্কোয়ার ভি স্কোয়ার। এই এক্সপ্রেশনটা খুব চেনা আমাদের, এটা হচ্ছে এক্সপ্রেশনটা কি, এটা হচ্ছে টোটাল এনার্জি যে এক্সপ্রেশন পাই আমরা, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয়, ই মাইনাস রেস্ট এনার্জি, এরকম পড়েছি আমরা। ইটা কত, এমসি স্কোয়ার মানে কি, গামা এমসি স্কোয়ার মাইনাস এম জিরো সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার তুমি বাইরে কমন নিয়ে নাও, বা এটা এই যে এটা কি, এটা গামা এমটা কি, গামা এমটা হচ্ছে এম জিরো বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম। এম জিরো সি যদি কমন নাও তুমি কি পাবে, এম জিরো সি স্কোয়ার কমন নাও, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। সো দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি, এম জিরো সি স্কোয়ার, দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি, তাই না? এটা 1 বাই এটা গামা লেখা আছে। তো এবারে এটাকে বাইনোমিয়ালে ভাঙলে কাইনেটিক এনার্জি একটা বড় সূত্র তুমি এক্সপ্রেশন পাবে। যদি এটাকে উপরে নিয়ে যাও, টু দি পাওয়ার হাফ করে দাও, তারপরে অ্যাপ্রক্সিমেট যদি করো, আর যেহেতু এটা কাইনেটিক এনার্জি আর তার ভেলোসিটি বলা আছে ভি, সুতরাং কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার তুমি ইউজ করতে পারো, ওই বাইনোমিয়ালে বড় এক্সপ্রেশনটা নাও রাখতে পারো। কেন করতে পারি এরকম, কারণ এর যে এনার্জি সেটা এই জিনিস থেকে অনেকটাই বেশি, তো তুমি সেটাকে ওর মাস যেটা ম্যাক্সিমাম এনার্জিটা ক্যারি করছে, তো সেই জায়গায় তুমি এটাকে অ্যাপ্রক্সিমেট ইউজ করতে পারো। তো এখানে এইটা একটা এক্সপ্রেশন পেলাম। আবার মোমেন্টাম কনজারভেশন করে, এটাতে এনার্জি কনজারভেশন কিছু একটা হলো, তো তোমার এটা এখন নতুন একটা ইকুয়েশন নাম্বার, এটা 4, আগে 3 পর্যন্ত হয়েছিল, এটা 4। আর মোমেন্টাম কনজারভেশন করো, এই যে নিউ বাই সি ইনিশিয়াল মোমেন্টাম ফোটনের, এর তো মোমেন্টাম ছিল না,
এরা রেস্ট জাস্ট তার তৈরি হয়েছে, কোনো মোমেন্টাম পায়নি, আর এই মোমেন্টাম ক্যারি করছে এমভি। সো দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। হয়েছে? এবার এখানে আবার চলে আসে, এটা ইকুয়েশন নাম্বার 5। এই এমভিটা এখানে আবার বসিয়ে দাও, তাহলে ইকুয়াল টু 2m0 c² প্লাস হাফ কি পাবো, এমভি এটা তুমি বসাবে এই জায়গায়, তাহলে এইচ নিউ বাই সি বসাবো, তাহলে হাফ তো থাকলো, আর এইচ নিউ স্কোয়ার এটাকে স্কোয়ার করে দিচ্ছি আমরা, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম যদি করি, এটা যদি এইচ নিউ এইটাকে যদি আমরা এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম করে দিই, হ্যাঁ কেন কিভাবে করলাম, ওপর নিচে এম করে দিলাম, আর এটা যদি স্কোয়ার করে দাও, তাহলে এটা হচ্ছে এইচ নিউ বাই সি তার স্কোয়ার ইকুয়াল টু এম ভি তার স্কোয়ার। তাহলে উপরে চলে যাচ্ছে এইচ নিউ বাই সি তার স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 2m0 সি স্কোয়ার প্লাস হাফ থাকলো, আর এম ভি স্কোয়ার জায়গায় তুমি এটা বসাও, এইচ নিউ স্কোয়ার বাই এইচ নিউ তার স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, নিচে একটা এম তো আছেই, তো এম সি স্কোয়ার। এবার একটু আগে আমরা বললাম যে এটা এটা কি বের করছো তুমি, এটা এটা আমরা এইচ নিউ, এটা এইচ নিউ, এটা এইচ নিউ বের করছি, এইচ নিউ ইজ ইকুয়াল টু দ্যাট, এইচ নিউ ইজ ইকুয়াল টু দ্যাট, এইচ নিউ এর ভ্যালুটা তোমার দরকার, তো কি দেখতে পাচ্ছ 2m0 সি স্কোয়ার, যেটা তার মানে দুটো যে ইলেকট্রন আর পজিট্রন বেরিয়েছে তাদের যে রেস মাস এনার্জি, টোটাল রেস মাস এনার্জি, তার থেকে এই জিনিসকে একটু বেশি হতে হবে। ঠিক আছে, তার মানে কি, যদি এটা তুমি নেগলেক্ট করো, এখানে নিচে m0 সি স্কোয়ার আছে, আর আমরা একটু আগেই বললাম m0 সি স্কোয়ারের ভ্যালুটা অনেকটা বেশি হয়, যে ম্যাটারটা থাকে তার মাসটা অনেকটা বেশি হয়, তো যদি এটাকে নেগলেক্ট করো সেকেন্ড টার্মটাকে, যে অ্যাপ্রক্সিমেটলি দিস ইজ 0, তো দিস ইজ ইকুয়াল টু 2m0 সি স্কোয়ার, আর 2m0 সি স্কোয়ার মানে 2 ইন্টু 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, তার মানে ইকুয়াল টু 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে 1.02 মেগা ইলেকট্রন ভোল্টের যদি ফোটন এসে ধাক্কা মানে কোন একটা মেটেরিয়ালের উপর, তাহলে জাস্ট ইলেকট্রন পজিট্রন পেয়ার তৈরি করবে, আর যদি এর থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন গুলো আর রেস্ট থাকবে না, তারা এক্সট্রা কাইনেটিক এনার্জিও পাবে, মাস তো পাচ্ছি, কাইনেটিক এনার্জিও পাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে এর যে কাজ সেটা কি, এ তো তৈরি করছে ইলেকট্রন আর পজিট্রন, এর কাজ কি, এর কাজ হচ্ছে মোমেন্টাম কনজারভেশন করা। ঠিক আছে, তো প্যাসিভ রোলেও আছে, নিউক্লিয়াস প্লেস অ্যান এসেনশিয়ালি প্যাসিভ রোল। কিভাবে, মোমেন্টাম কনজারভেশন করে, আদারওয়াইজ প্রসেস ইজ ফরবিডেন। এই যদি না থাকতো, এ আগেও যা পরেও যা সব করে কোনো ব্যাপার নেই, জাস্ট রেস মাস এনার্জি সবকিছু ইলেকট্রন, রেজাল্ট বলছে 2 ইন্টু ইলেকট্রন, 2 ইন্টু ইলেকট্রন অ্যান্ড ইলেকট্রন রেস মাস এনার্জি, এরা সেই ইলেকট্রন বলছে, কিন্তু এই যদি না থাকতো তাহলে প্রসেসটাই ফরবিডেন হয়ে যেত, তারা ফরবিডেন প্রসেসকে অ্যালাউড প্রসেস করে দিচ্ছে দিস মাস ম্যাটার। সুতরাং পেয়ার প্রোডাকশন হ্যাপেন্স অলওয়েজ ইন দ্য ম্যাটার। এই লাইনটাও পরীক্ষায় তুলে দেয়, আগে যেমন বললাম পেয়ার প্রোডাকশন ক্যান নট অকার ইন ম্যাটার, ক্যান নট অকার ইন ফ্রি স্পেস, সেটা দিতে পারে, আবার এটাও দিতে পারে, ইট ক্যান অকার ইন দ্য ম্যাটার, প্রুভ দ্যাট, এবং কত এনার্জি বের করতে হবে সেটা দেয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হ্যাঁ অনেকবার পরীক্ষা আসছে, 10 ইয়ার্স খুললেই পেয়ে যাবেন। বেশ, তো এটা হচ্ছে আমাদের পেয়ার প্রোডাকশন। এবার আরো কিছু জিনিস আছে, কঠিন কঠিন জিনিস আছে, সেগুলো আমি আসছি পরে। আমাদের ফোর মোমেন্টাম বা সেন্টার অফ মাস ফ্রেম বলে জিনিস আছে, সব জিনিস বলতে গেলে মাথায় ঢুকবেও না তোমাদের। আমি একটা টু বডি ডিকে প্রবলেম করাই, দুটো একটা। রিলেটিভিটিতে প্রচুর প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে, এত প্রবলেম নিজেকে করতে হবে। তো আমি বলে দিচ্ছি, ওই বিভিন্ন বই আছে তো, তো প্লেটনার কোলেঙ্কোর একদম শেষ পাতায়, বইয়ের একদম শেষ পাতায় 536 পাতায়, সেখানে দেখবে রিলেটিভিটি, টু বডি, ডিকের বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, পারলে সেগুলো সলভ করবে, একটা পরীক্ষায় থাকবে কিন্তু। বেশ, তো এখানে বলেছে যে ওটা ক্লেমারের প্রবলেম হচ্ছে 14.1, বলছে এ নিউট্রাল পাইমেশন, আছিস তো সবাই নাকি লাইভ অফ হয়ে গেছে? আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। বলছে নিউট্রাল পাইমেশন,
নিউট্রাল পাই মেসন মানে পাই পার্টিকেল হয়, মেসন পার্টিকেল বলে এগুলোকে। তো 3 রকম পাই পার্টিকেল হয়, একটা হচ্ছে পাই প্লাস, একটা হচ্ছে পাই মাইনাস, আর একটা হচ্ছে পাই জিরো। এই 3টে পার্টিকেল হয়, এদের একসাথে বলা হয় পাই মেসন। আর নিউট্রাল যেটা সেটা হচ্ছে পাই জিরো। আর এদের এদের মাস থাকে, গিভেন মাস তোমাকে দিয়ে দেবে প্রশ্নতে। হ্যাঁ, নিউট্রাল এর যে রেস্ট মাস সেটা হচ্ছে 135 অফ রেস্ট মাস 135 মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার। তোমাকে সি স্কোয়ারটা প্রশ্নতে নাও দিতে পারে, 135 মেগা ইলেকট্রন ভোল্ট অনলি বলে দিতে পারে, কারণ মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি একক, তো এনার্জিকে সি স্কোয়ার দিয়ে ভাগ করলে তবে তুমি মাস হবে, তো নাও দিতে পারে। ব্যাস, এবার কি বলছে, এটা ডিকে হচ্ছে, ডিকেস symmetrically into 2 photons, আচ্ছা, আগে যে কেসটা বললাম আমি, যে গামা রে থেকে ইলেকট্রন আর পজিট্রন বেরিয়ে যাচ্ছে, উল্টোটাও হয়। ইলেকট্রন পজিট্রন যদি তারা ম্যাটারে আসে, তা সেখান থেকে গামা রে বেরিয়ে যেতে পারে। সো সেটাকে বলা হয় অ্যানিহিলেশন অফ ম্যাটার। এটা যেমন পেয়ার প্রোডাকশন তৈরি হচ্ছে, ওটাকে বলা হয় অ্যানিহিলেশন অফ ম্যাটার। আর অ্যানিহিলেশন অফ ম্যাটার করে আমি বলেছিলাম যে ব্রেনের ছবি টবি তোলা হয়, যে যারা সেই বলেছিলাম না, যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তাদের মাথায় ওই কোন ড্রাগস আছে কিনা সেটার জন্য ওই একটা এক্সপেরিমেন্ট ল্যাব দিয়ে করা যায়। আমার মনে পড়ছে না ঠিক কি নাম, টমোগ্রাফি বা টমোলজি কি একটা কিছু একটা বটে, আমার মনে পড়ছে না। তো ইউটিউবে দেখতে পারো বা গুগল সার্চ করলেও তোমরা পেয়ে যাবে এখানে। বেশ, তো বললাম ডিকে সিমেট্রিক্যালি ইনটু দ্য ফোটনস while moving at high speed, while moving at high speeds বলেছে the energy of each photon, energy of each photon in the lab frame in lab system is 100 mega electron volt. এবার বলেছে 1 নম্বর প্রশ্ন, বলেছে কোশ্চেন নাম্বার 1 বলছে ফাইন্ড দ্য মেসন স্পিডস, ফাইন্ড ভেলোসিটি অফ মেসন অফ পাই জিরো। এটা ভেলোসিটি বের করতে বলেছে, এন্ড এক্সপ্রেস ইউর রেজাল্ট অ্যাজ এ রেশিও অফ ভি বাই সি। ঠিক আছে, ভি বাই সি করে রেশিওটা বের করতে বলেছে। আর আরেকটা প্রশ্ন দিয়েছে তোমাকে, 2 নম্বর প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা in the lab system between the momentum of each photon and the initial line of motion. Find angle theta. কি অ্যাঙ্গেল থিটা? পাই মেসন যে অ্যাঙ্গেলে বেরিয়ে গেল আর ইনিশিয়ালি পাই মেসন যে অ্যাঙ্গেলে ছুটছিল, তো সেই যে ডিকে সিমেট্রিক্যালি বলেছে তো, হ্যাঁ ঠিক আছে। তো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা, এটা ইন ল্যাব সিস্টেম ইন এল। আমি বারবার ল্যাব সিস্টেম কেন বলছি, কারণ প্রশ্নগুলোকে আরো অ্যাডভান্স করে দেয়। সেন্টার অফ মাস ফ্রেমের প্রবলেম সলভ করতে হতে পারে তোমাকে, মানে সুবিধার জন্য। ল্যাবরেটরি ফ্রেমে যেমন আমরা বের করি, ল্যাবরেটরি ফ্রেমে আমি যে ফ্রেমে বসে আছি, কিন্তু সব জিনিস যে আমার ল্যাবরেটরি ফ্রেম থেকে বেরিয়ে যাবে তা বেরোবে না। আর সেন্টার অফ মাসের ফ্রেমের বৈশিষ্ট্য হচ্ছে যে সেন্টার অফ মাস যদি কোনো বাইরে থেকে কোনো বিক্রিয়া মানে কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, তাহলে ওই মোমেন্টাম ভেলোসিটি যেটা সেন্টার অফ মাসে যেটা থাকে সেটা কনজার্ভ থাকে। যদি সেটা জিরোতে থাকে কলিশনের আগে, তাহলে কলিশনের পরেও সেন্টার অফ মাস ওই পজিশনেই থাকবে। আর ইনিশিয়ালি যদি ভেলোসিটি নিয়ে ছুটে যায়, তাহলে কলিশনের পরেও সেন্টার অফ মাস সেম ভেলোসিটি নিয়ে যাবে, ওকে ডিস্টার্ব করার কেউ নেই। তো টোটাল মাস, টোটাল মোমেন্টাম সেন্টার অফ মাসে অলওয়েজ জিরো হয়। তো সেই কনসেপ্ট থেকে ওটা জিরো মোমেন্টাম ফ্রেম বলা হয়। ওই জন্য সেন্টার অফ মাসেও বেশ কিছু প্রবলেম তোমার সলভ করতে হতে পারে। ফাইন্ড দ্য থিটা ইন ল্যাবরেটরি ফ্রেম বলেছে, থিটাটা কি বলেছে, বিটুইন দ্য থিটাটা কি, বিটুইন দ্য মোমেন্টাম অফ ইচ ফোটন, between the momentum of each photon and the initial line of motion, and the initial line of motion. বেশ, এই হচ্ছে প্রবলেম। বেশ, প্রবলেমটাকে দেখাই কি বলেছে। তোমাকে বলেছে যে নিউট্রাল পাই মেসন, তো এরকম একটা নিউট্রাল, এটা একটা পাই মেসন ধরে নাও, পাই জিরো, নিউট্রাল পাই মেসন of rest mass 135 mega electron volt decays symmetrically into 2 photons. এটা দুটো ফোটনের ডিকে করছে, এটা একটা ফোটন আর আরেকটা ফোটন সিমেট্রিক্যাল ওয়েতে যা দুজন বেরিয়ে যাচ্ছে। ইনিশিয়াল যেটা লাইন ছিল, তার মানে এই যে পাই মেসন তার একটা ভেলোসিটি ছিল, তোমাকে বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ পাই মেসন, তাহলে এর যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি। হ্যাঁ, এবার যেতে যেতে এরা খুব আনস্টেবল পার্টিকেল, হ্যাঁ এরা ডিকে করে, এনার্জি মোমেন্টাম কনজারভেশন করি ডিকে করে, অলসো এনার্জি কনজার্ভ, মোমেন্টাম কনজার্ভ এন্ড অলসো ফোর মোমেন্টাম কনজার্ভ হয়। তো এটা হতে হতে ডিকে হচ্ছে, কি হচ্ছে, একটা ফোটন হচ্ছে এইদিকে, এটা এইচ নিউ বেরিয়েছে, আর তুমি নাম দিয়ে দাও এগুলো পাই মেসন,
তো এর যে যে ফোটনটা বেরোচ্ছে তুমি বলো এর এনার্জি হচ্ছে ই, আর মোমেন্টাম হচ্ছে p1, ফোর মোমেন্টাম p1, আর এর যে ফোর মোমেন্টাম সেটাকে বলছি পি, একটা পি ভেক্টর দিচ্ছি আমরা। আর এর যে এনার্জি সিমেট্রিক্যাল ফোটন, তো এর এনার্জি বলে দাও ই, আর এর যে ফোর মোমেন্টাম সেটাকে বলছি p2, সরি নিচে। আর এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা, ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেল। আর আমরা কোন প্লেনে আছি? এক্স ওয়াই প্লেনে আছি, দিস ইজ ইওর এক্স এন্ড দিস ইজ ইওর ওয়াই। ব্যাস, আর আমাকে কিছু দেখাতে হবে কি? আর কিছু দেখাতে হবে না, শুধু একটা ডেটা আমাকে দিয়েছে, তো যখন প্রয়োজন হবে তখন আমরা নিয়ে নেবো। 135 মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কয়ার, এই ডেটাটা দিয়েছে। আর একটা দিয়েছে, এনার্জি অফ ইচ ফোটন ইজ 100 মেগা ইলেকট্রন ভোল্ট। তো দুটো জিনিস আমাকে দিয়ে দিয়েছে। এবার আমরা কি করব? আমাদের টু বডি ডিকের প্রবলেম আমি কি বলেছি? প্রথম কথা হচ্ছে ফোর মোমেন্টাম তৈরি করা, এর ফোর মোমেন্টাম, এর ফোর মোমেন্টাম, এর ফোর মোমেন্টাম। আর যদি আমরা ল্যাব ফ্রেমে থাকি তাহলে ইন্ডিভিজুয়ালি এনার্জি অ্যান্ড মোমেন্টাম উইল কনজার্ভ। এইটা মাথায় রেখে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? বেশ, মুছে আমি জায়গা করে নিই একটু। সেন্টার অফ মাসে কি লিখতাম তাহলে এই লাইনটা? কোনটা? সেন্টার অফ মাসের ক্ষেত্রে টোটাল মোমেন্টাম ইজ জিরো। বেশ, আমি একটা প্রবলেম করে দেবো এরপরে। সেন্টার অফ মাসের প্রবলেম মানে ফার্স্ট ইয়ারে একটু ছিল, ওই যেটা ফার্স্ট ইয়ারে করেছিলি মেকানিক্সে, সেম জিনিস, শুধু এটা রিলেটিভিস্টিক দিয়ে করতে হবে, একটু কঠিন আছে। আমি শেষের দিকে দেখছি, যদি সময় পাচ্ছি আমি বলে দিচ্ছি। বিএসসি তে খুব যে সেন্টার অফ মাস দিয়ে আমার করতে হয় সেটা নয়, হ্যাঁ, গেট ফেট বা জ্যাম ট্যাম দিলে আসে, হ্যাঁ, বিএসসি তে খুব একটা আসে না, এইরকম ডিকে প্রসেসগুলি জেনারেলি দেয়। বেশ, তো বলছে মোমেন্টাম ফোর ভেক্টর অফ পাই জিরো, তো ফোর মোমেন্টাম কার অফ পাই জিরো পার্টিকেল ইকুয়াল টু, এটাকে বলেছি পি, আমরা এটাকে বলেছি ক্যাপিটাল পি। আর ক্যাপিটাল পি সমান কি হবে? ক্যাপিটাল পি সমান আমরা জানি তার চারখানা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে p0, একটা হচ্ছে p1, একটা হচ্ছে p2, আর একটা হচ্ছে p3। প্রথমটা হচ্ছে টেম্পোরাল পার্ট, আর বাকিগুলো হচ্ছে থ্রি মোমেন্টাম পার্ট। এক্স অক্ষ বরাবর মুভ করছে, তাহলে মোমেন্টামের ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট জিরো, তাহলে p2 p3 0 0, ঠিক আছে? এক্স অক্ষ জেড অক্ষ, আমরা এক্স ওয়াই প্লেনে আছি আর ট্রাভেলিং অ্যালং দা এক্স ডিরেকশন। এর মাস হচ্ছে কিছু একটা মাস তোমাকে দেয়নি, তো ধরে নাও এম নট, রেস্ট মাস দিয়েছে, রেস্ট মাসের ভ্যালু দিয়েছে তোমাকে, তো রেস্ট মাস ধরে নাও এম নট, পায়োনেট রেস্ট মাস। তাহলে এর মোমেন্টাম কি হবে? মাস ইনটু ভেলোসিটি, রেস্ট মাস ইনটু ভেলোসিটি করলে পাবো না, রিলেটিভিস্টিক মাস ইনটু ভেলোসিটি, অথবা রেস্ট মাস ইনটু প্রপার ভেলোসিটি, যে কোনো একটা। তার মানে এম নট গামা ইনটু ভি, এই হচ্ছে থ্রি মোমেন্টাম। এম নট থ্রি মোমেন্টামের এক্স কম্পোনেন্ট, এম নট গামা অ্যান্ড ভি, বোঝা গেল? আর এনার্জি মানে কি? এমসি স্কোয়ার, এম মানে আবার কত? এমসি স্কোয়ার, এম মানে কি? গামা এম নট, তাহলে গামা এম নট সি স্কোয়ার, এটা এনার্জি। আর জিরোথ কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে এনার্জি বাই সি, তাহলে ডিভাইডেড বাই সি, সো ইট ইজ গামা এম নট অ্যান্ড সি, গামা এম নট অ্যান্ড সি, এই হচ্ছে গামা, এটা হচ্ছে ভেলোসিটি। বোঝা গেল? এটা কোনো অসুবিধা আছে এইটুকু বুঝতে? চারটে মোমেন্টাম বের করলাম আমরা, কম্পোনেন্ট বের করলাম। জিরোথ মোমেন্টাম মানে ই বাই সি, সবসময় এটা ই বাই সি হয়, আর বাকিগুলো পিএক্স পিওয়াই পিজেড। পিওয়াই পিজেড তো জিরো, এক্স ওয়াই প্লেনে আছে। পিএক্সটা কত? মাস ইনটু ভেলোসিটি, মাস কত? রিলেটিভিস্টিক মাস জানতে হবে তোমাকে, তাহলে গামা এম নট ইনটু ভি। আর এনার্জি হচ্ছে এমসি স্কোয়ার মানে গামা এম নট সি স্কোয়ার, আর ডিভাইডেড বাই সি করলে সি চলে যাবে, এইটা। এবার এখান থেকে তুমি গামা এম নটটা কমন নিয়ে এটাকে আরো ভালো করে লিখতে পারো, গামা এম নট কমন নিই, তাহলে ফার্স্ট টার্ম থেকে তুমি পাচ্ছ সি, পরেরটা ভি, আর তারপরে 0 0। সো দিস ইজ দ্য ফোর মোমেন্টাম অফ পাই জিরো। নাও ফোর মোমেন্টাম অফ দিস ফোটন, ফোটনস বলে দাও, তো ফোর মোমেন্টাম অফ ফোটনস, দুখানা ফোটনের ফোর মোমেন্টাম বের করতে হবে। তাহলে প্রথমটার জন্য কি হবে? এটা p1 বলেছি আমরা, ক্যাপিটাল পি, ফোর ভেক্টর সবসময় ক্যাপিটাল পি দিয়ে দেবে, আর নিচে ভেক্টর দিলাম, মানে দ্যাট ইজ দ্য ফোর মোমেন্টাম ইকুয়াল টু, এরও আমাদের চারটে পার্ট হবে ফোটনের। তো চারটে পার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে এনার্জি পার্ট, আর ফোটনের এনার্জি সেটা তো ই,
ই বাই সি ইজ দ্য এনার্জি। তো ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে মানে পার্ট যেটা সেটা ই বাই সি, সিম্পল ব্যাপার। ই বাই সি, ইটা তো জেনারেলি ফোটনের এনার্জি এইচ নিউ হয়, তো ই বাই সি। পরের পার্ট যেটা সেটা হচ্ছে মোমেন্টামের এক্স কম্পোনেন্ট পি এক্স। তাহলে এনার্জি যদি ই বাই সি হয়, মানে ই যদি এনার্জি হয়, তাহলে ই বাই সি সেটা মোমেন্টাম, তাহলে ই বাই সি কস থিটা, দ্যাট ইজ দ্য এক্স কম্পোনেন্ট মোমেন্টাম। সেটা হচ্ছে ই বাই সি অ্যান্ড কস থিটা। আর পরেরটা হচ্ছে ই বাই সি সাইন থিটা। আর জেড কম্পোনেন্টের কোনো মোমেন্টাম নেই, কারণ এটা এক্স ওয়াই প্লেনে আছে, সো ইট ইজ জিরো। আর এটাকে তুমি ই বাই সি যদি কমন নিয়ে নাও, তাহলে এটাকে এইভাবে লেখা হয় ই বাই সি, প্রথম টার্মটা 1, দ্বিতীয় টার্মটা কস থিটা, পরের টার্মটা সাইন থিটা, আর তারপরের টার্মটা 0। এটা হচ্ছে ফোর মোমেন্টাম অফ দিস ফোটন। আর পরের ফোটনটা কি হবে? পরের ফোটনটা সেটাকে বলো P2 বলেছি আমরা, ক্যাপিটাল P2, 4 ভেক্টর ইকুয়াল টু ই বাই সি একই থাকবে, কারণ ওরও যে এনার্জি এরও তাই এনার্জি ম্যাগনিটিউড দুজনেরই সেম। Px এও এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট পাচ্ছ, এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট পাচ্ছ, তাহলে সেম cos থিটা, কিন্তু y কম্পোনেন্ট আলাদা হয়ে যাবে, ওটা sin থিটা আর এটা এইদিকে sin থিটা, সো ইট ইজ মাইনাস sin থিটা এন্ড ইট ইজ 0। ব্যাস হয়ে গেছে আমাদের কাজ, আর কিছু নাই। এর প্রথম কাজ হচ্ছে এটা। নেক্সট কাজ কি? মোমেন্টাম, ফোর মোমেন্টাম কনজারভেশন করতে হবে তোমাদের। তাহলে P4 ভেক্টর ইকুয়াল টু P1 4 ভেক্টর প্লাস P2 4 ভেক্টর। যেহেতু তুমি ল্যাবরেটরি ফ্রেমে আছো, তাহলে কোনো কিছু মিক্সড করার দরকার নেই। তুমি ইন্ডিভিজুয়ালি টেম্পোরাল পার্ট, দ্যাট ইজ দ্য এনার্জি পার্ট, এন্ড মোমেন্টাম পার্ট তুমি ইন্ডিভিজুয়ালি কনজার্ভ করতে পারো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যদি অন্য ফ্রেমে তোমাকে বলে এটা থেকে যদি আরেকটা ফ্রেমে ভি ভ্যালুসিটি নিয়ে যাচ্ছ, তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি এনার্জি যদি কনজার্ভ করো তাহলে তুমি পাবে না, দেখবে মিলছে না অ্যান্সার। তার মানে কি ওর ভেতর মোমেন্টাম ঢুকে গিয়েছে। তো জাস্ট আমরা প্রথমে টেম্পোরাল পার্ট কনজার্ভ করব। বেশ, ছবি আমাদের আর লাগবে না, ছবি তৈরি করে নিয়েছি আমরা এখানে। তাহলে ইন্ডিভিজুয়ালি জাস্ট ইকুয়েটিং the temporal components তুমি ইকুয়েট করো। তাহলে এর যেটা পি পায়ন যেটা, তার টেম্পোরাল পার্ট কি? গামা এম নট এন্ড সি, ফার্স্ট পার্ট, জিরোথ পার্ট যেটা। তাহলে গামা এম নট সি ইকুয়াল টু, আর এদের P1 প্লাস P2, এর টেম্পোরাল পার্ট কি? ই বাই সি। এর কত? ই বাই সি, তার মানে 2E বাই সি, 2E বাই সি। গামা কত? তোমাকে ভেলোসিটি বের করতে বলেছে না, ভেলোসিটি অফ পায়ন, আর পায়নের ভেতরে 1/√v² ঢুকে আছে। তাহলে গামাটাকে বার করো। গামা ইকুয়াল টু 2E not c² equal to 2 energy of the photon that is given 100 মেগা কিলো ইলেকট্রন ভোল্ট, নাকি না মেগা ইলেকট্রন কত দিয়েছিল? মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটা হচ্ছে 100 মেগা ইলেকট্রন ভোল্ট। আর m নট c² যেটা, সেটা রেস্ট মাস এনার্জি অফ দ্য পায়ন, আর সেটাও তোমাকে দিয়েছে 135 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই না? ব্যাস হয়ে গেল। গামা বের করছো, তাহলে গামা মানে কি? গামা ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। এবার এটা ক্যালকুলেশন করবে। এটা হচ্ছে 200/135, তার মানে 135 মানে কিছু একটা বেরোবে। তো সাপোজ অ্যান্সার তো দেওয়া নেই, তুমি এখান থেকে বের করবে গামাটা কি? 1/√1 মাইনাস v²/c²। ভিটা কি? ভেলোসিটি অফ দ্য পায়ন, এটা তোমাকে বের করতে হবে। তো এখানে যেটা বেরোবে, ক্যালকুলেশন করবে, স্কোয়ার রুট করবে, দুদিকে যোগ ভাগ একটু যতটুকু দরকার করবে, তো ফাইনালি রেজাল্ট বেরোবে। অ্যান্সারটা দেওয়া আছে, সেটা হচ্ছে v/c ইকুয়াল টু 0.74। এটা বের করে দিয়েছি। তার মানে ভি সমান কি? 0.74 অফ সি। লাইটের ভেলোসিটির 74% ভেলোসিটি নিয়ে যদি পায়ন ছুটে যায়, তাহলে সে ডিকে করে এবং ইলেকট্রন আর দুটো গামারে বের করে। তাহলে কি? অ্যানিহিলেশন অফ ম্যাটার, তাই না? ছিল মেটেরিয়াল পার্টিকেল যার মাস আছে, আর যেটা পেয়েছি তার কোনো মাস নেই, শুধু এনার্জি আছে। এনার্জি থাকলে মোমেন্টাম থাকবে, মাস থাকলেই মোমেন্টাম থাকবে তার কোনো মানে নেই। এনার্জি থাকলে তুমি মোমেন্টাম পেতে পারো। তাহলে দিস ইজ দ্য অ্যানিহিলেশন অফ ম্যাটার। এটা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টে আর কি বলেছিল তোমাকে? কত অ্যাঙ্গেলে থিটা ফিটা তোমাকে বের করতে বলেছে। তাহলে যেমন হবে তুমি টেম্পোরাল পার্ট ইকুয়াল করলে, ঠিক সেভাবে এবার এক্স কম্পোনেন্ট ইকুয়াল করে দাও, বা ওয়াই কম্পোনেন্ট, যে কোনো একটা কম্পোনেন্ট, কারণ এইগুলোতে থিটা আছে, এক্স আর ওয়াই থিটা আছে। তাহলে টেম্পোরাল পার্ট ইকুয়াল করবো, এটা মুছি। তাহলে ইকুয়েটিং দ্য স্পেশাল পার্ট, সরি টেম্পোরাল পার্ট না, স্পেশাল পার্ট। বেশ, তাহলে বা স্পেশাল পার্ট থেকে কি পাবে? গামা এম নট ভি, গামা এম নট ভি ইকুয়াল টু
এর কত ই বাই সি কস থিটা, তাহলে ই বাই সি কস থিটা, এর কত ই বাই সি কস থিটা, তাহলে 2 ই বাই সি কস থিটা। এক্স কম্পোনেন্টটা মোমেন্টাম ইকুয়েট করলাম, স্পেশাল পার্ট কার, এক্স কম্পোনেন্ট, আগে আর পরে যোগ করলে সেম পাবে। বেশ, এবার তুমি দেখো সব জেনে ফেলেছো, গামা একটু আগে বের করেছো তুমি, গামা মানে ভি এর ভ্যালু বের করেছো, আর ভি এর ভ্যালু বের করলে গামা তোমার লেগেছিল আগের লাইনে, তো গামা ইজ গিভেন। m not rest mass energy, rest mass of the pion is given, velocity of the pion that is আমরা ক্যালকুলেট করেছি, এনার্জি ইজ গিভেন, সি ইজ গিভেন, তো থিটা ইজ আননোন। তাহলে রিঅ্যারেঞ্জ করবে, এটা সলভ করবে, সমস্ত ভ্যালু বসাবে এবং সিস্টেমেটিক ওয়েতে, যেখানে সেখানে ভ্যালু বসিয়ে দিলে কিন্তু ভুলভাল রেজাল্ট বেড়ে যাবে। মাসের ভ্যালু 9.1 10 টু দি পাওয়ার এসব বসিয়ে কেজি ফেজি বসিয়ে দিও না, ওই মেগা ইলেকট্রন ভোল্ট এসব একক দিয়ে বসাবে এদিকে, মানে সি স্কয়ার গুণ করে দিয়ে রেজাল্ট গুলোকে সিমেট্রিক অর্ডারে আনবে। যেমন এখানে এম নট আছে, তো পরের লাইনে তুমি এটাকে এম নট সি স্কয়ার করে দেবে, তাহলে ওইদিকে একটা সি স্কয়ার পেয়ে যাবে, ই সি স্কয়ার এরকম কিছু একটা, এইটার ভ্যালু বসিয়ে দেবে পয়েন্ট এত, আর এর নিচে সি আছে, সেই সি এর সাথে একটা সি কেটে যাবে এদিকে, তো সেইভাবে ভ্যালু বসাবে, তো রেজাল্ট বেরোবে তোমার থিটা ইজ ইকুয়াল টু 42 ডিগ্রি। তো এরকম অঙ্ক পাবে। বেশ, আর একটা অঙ্ক দেখি আমাদের, এটা বলেছে যে কয়ের অঙ্ক দেখি, বলছে থ্রেশহোল্ড ফর দ্য পাইমেশন প্রোডাকশন, দেখি এটা কি বলেছে। স্যার এখানে তো y কম্পোনেন্টটা 0, যদি অন্য জায়গায় y কম্পোনেন্ট থাকতো তাহলে ওটা দিয়েও হতো তো। না, ওয়াই কম্পোনেন্ট এখানে আছে, তুমি ওয়াই আচ্ছা কম্পোনেন্ট এখানে 0 ফার্স্ট এরটা তো ছিল। মোমেন্টামে এক্স ওয়াই প্লেনে আছি, যেমন আমি এক্স কম্পোনেন্ট ইকুয়েট করলাম, ঠিক সেরকম ওয়াই কম্পোনেন্ট ইকুয়েট করতে পারি আমরা। ল্যাবরেটরি ফ্রেমে আছি না আমরা, ল্যাবরেটরি ফ্রেমে আছি মানে আমাদের কোনো কনজারভেশনের কোনো নেই। যদি এরকম একটা কলিশন হয় আমাদের, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, আর কলিশনের পরে ও এইদিকে চলে গেল, এইদিকে চলে গেল, এরকম দুজন দুদিকে চলে গেল এরকম, তাহলে এর যে এর পিএক্স, এর px1, এর px2 ইকুয়াল টু px এক নাম্বার পার্টিকেলের ওইদিকে, তাহলে px1 এর পরে প্লাস px প্রাইম 2 নাম্বার পার্টিকেল, সব x অক্ষ বরাবর মোমেন্টাম কনজার্ভ করলাম ল্যাবরেটরি ফ্রেমে। সিমিলারলি এর y কম্পোনেন্ট মোমেন্টাম কি ছিল, py1 প্লাস p2y ইকুয়াল টু py প্রাইম 1 প্লাস py প্রাইম 2, তার মানে y কম্পোনেন্ট সংঘর্ষের আগে আর পরে মোমেন্টাম কনজার্ভ করবে। হ্যাঁ, এটা হচ্ছে বুঝা গেছে। বেশ, বেশ একটা প্রবলেম আমি করাই, এটা এরকম প্রবলেম প্রচুর আছে কিন্তু অনেক সময় লেগে যাবে, 8টা 5-10 বেজে গেল, আমাকে 8:30টায় উঠতে হবে, তো বড় বড় প্রবলেম করাতে পারছি না আমি। একটা প্রবলেম করা, এটা এটা গ্রিফিথের প্রবলেম, বলেছে এ স্টার এ কার ইজ মুভিং উইথ ভেলোসিটি সামথিং, কিছু একটা দেওয়া আছে, দেখি কি বলেছে। এটা হচ্ছে গ্রিফিথের 511 পাতায় 511 পেজের কোশ্চেন নাম্বার 25। বলছে কার ইজ মুভিং উইথ ভেলোসিটি উইথ বলেছে উইথ 2/√5, এটা এটা একটা ফ্রেম আছে, এটা XY সিস্টেম, আর একটা কার কিছু একটা, এটা একটা কার, আর এটা মুভ করছে কত ডিগ্রিতে বলেছে, 45 ডিগ্রিতে, কত ভেলোসিটি নিয়ে, 2/√5c, 2/√5 ইন্টু সি, এই ভেলোসিটি নিয়ে একটা কার XY প্লেনে মুভ করছে ইন দ্য অর্ডিনারি frame of reference base। বলছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট ux and uy of the velocity, বলেছে এর ux and uy বের করো, এটা নতুন কিছু না, 1 নম্বর প্রশ্ন, তো 1 নম্বর প্রশ্ন, এটা এ পার্ট যেটা, তো ux ইকুয়াল টু এই যে ভেলোসিটি, যদি এটা u বলি আমরা, তাহলে u cos থিটা, সিম্পল ব্যাপার, u cos থিটা, অর্ডিনারি ভেলোসিটি জাস্ট কম্পোনেন্ট বের করছো, আর uy যেটা সেটা হচ্ছে u sin থিটা, ইকুয়াল টু u এর ভ্যালু দেওয়া আছে, cos থিটার ভ্যালু দেওয়া আছে, তো ক্যালকুলেশন যদি করো এটা সিম্পল ব্যাপার, √2/√5 ইনটু c বেরোবে, তার মানে √2/5 ইনটু c বেরোবে, √2/5 ইনটু c,
এটার মধ্যে বিশেষত কিছু নেই। সেকেন্ড পার্ট বলেছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট ইটা এক্স এন্ড ইটা ওয়াই অফ দ্য প্রপার ভেলোসিটি। দু নম্বর পার্ট বলেছে ইটা কত, প্রপার ভেলোসিটি। তাহলে প্রপার ভেলোসিটি তার যে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট তোমাকে বের করতে বলেছে। আমরা কি জানি, ইটা ভেক্টর প্রপার ভেলোসিটি ইকুয়াল টু অর্ডিনারি ভেক্টর ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার। এটা হচ্ছে অর্ডিনারি ভেলোসিটির সাথে প্রপার ভেলোসিটি রিলেশন। আর যদি এটা এক্স বলো তাহলে এটা ইউ এক্স হয়ে যাবে। হ্যাঁ, ইউ এক্স হয়ে যাবে। আর এটা জিরোটা কত, টেম্পোরাল পার্ট যেটা সেটা সি বাই রুট ওভার এরকম হয়, গামা সি টাইপের একটা কিছু ফর্ম থাকে। এটা জিরো, এটা কি গামা সি। মনে পড়ছে এটাটা কি, এটাটা হচ্ছে ইটা জিরো, ইটা 1, ইটা 2 আর ইটা 3। এইটা কি, ইটা জিরোটা এটা হচ্ছে গামা সি। গামাটা আবার কি, এই ফাংশন অফ ইউ এরকম লেখা ছিল, সি গামা ইউ এরকম লেখা ছিল। আর এটা ইটা এক্স, ইটা এক্স মানে ইউ এক্স বাই রুট ওভার এত, ইউ এক্স বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার। ইটা ওয়াইটা কত, ইউ ওয়াই বাই রুট ওভার 1 মাইনাস ইউ ওয়াই স্কয়ার বাই সি স্কয়ার, সরি ইউ স্কয়ার বাই সি স্কয়ার এটা। আর ইউ যেহেতু জিরো, এটা যেটা সেটা জিরো, কারণ এটা এক্স ওয়াই প্লেনে মুভ করছে। তো তোমাকে বের করতে বলেছে কি, বের করতে বলেছে ইটা এক্স এন্ড ইটা ওয়াই, এটা সেকেন্ড পার্ট। তাহলে ইটা এক্স সেটা ইউ এক্স তুমি বের করেছো আগের লাইনে √2/5 ইন্টু সি। আর দুজনেরই ইউ এক্স ইউআই সেম, তাহলে এর ওপরটাও যা নিচেটাও দুজনের সেম, তো দুজনের ইটা এক্স ইকুয়াল টু ইটা ওয়াই ইকুয়াল টু রেজাল্ট বেরোবে তোমার √2 ইন্টু সি। বাড়িতে করবে, ভ্যালু বসাবে, ইউ এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, এটা বসাবে নিচেটা দুজনেরই সেম, ওপরটা ইউ এক্স বের করেছো, ইউআই বের করেছো, সেকেন্ড পার্ট। থার্ড পার্ট বলেছে পার্ট সি বলেছে ফাইন্ড দ্য জিরোথ কম্পোনেন্ট অফ 4 ভেলোসিটি ইটা জিরো। তার মানে দিস ইজ ইটা জিরো ইকুয়াল টু গামা ইন্টু সি, গামা ইউ ইন্টু সি। আর গামার ভ্যালু কত, এই যে 1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি। সি এর ভ্যালু জানো, গামা ভ্যালু জানো, তো এসব বসিয়ে দেবে, এসব বেরিয়ে যাবে। তারপরে কি বলেছে দেখো, নেক্সট আর বলেছে নাও এ ফ্রেম এস প্রাইম ইজ মুভিং ইন দ্য এক্স ডিরেকশন উইথ এ ভেলোসিটি √2/c রিলেটিভ টু এস। এবার বলেছে একটা ফ্রেম, আরেকটা ফ্রেম আছে, যে ফ্রেমটা এর সাপেক্ষে এস প্রাইম ফ্রেম, এর সাপেক্ষে √2/5 ইন্টু সি ভেলোসিটি নিয়ে মুভ করছে। প্রশ্নটা কিভাবে লিখবো, আমার কথাগুলো শুনিয়ে লিখতে হবে। হ্যাঁ, বড় বড় প্রশ্ন লিখতে গেলে আমার 1 ঘন্টা লেগে যাবে। তো কি বলছে, এ ফ্রেম এস প্রাইম ইজ মুভিং উইথ ভেলোসিটি √2/5 সি উইথ রেসপেক্ট টু এস। এবার তোমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি কম্পোনেন্ট ইউ এক্স প্রাইম ইউ ওয়াই প্রাইম ইন এস প্রাইম ফ্রেম। এটা নেক্সট পার্ট। তাহলে ডি পার্ট, সি হলো ডি পার্ট। তোমাকে বের করতে বলেছে ইউ এক্স প্রাইম অ্যান্ড ইউ ওয়াই প্রাইম। আর ইউ এক্স ইউ ওয়াই তুমি বের করেছো এস ফ্রেমে, তাহলে তোমাকে ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা ইউজ করতে হবে। সেটা কি, ইউ এক্স মাইনাস ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ইউ এক্স ভি বাই সি স্কোয়ার, রাইট? এরকম ফর্মুলা আমরা বের করেছি তো, ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা, একটা ফ্রেমে একটা ফ্রেমে ঠিক। আর ইউ ওয়াই প্রাইম যেটা, সেটা হচ্ছে তোমার ইউ ওয়াই ইন্টু রুট ওভার ওই 1 মাইনাস বিটা স্কোয়ার টাইপের একটা হয়। তো ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখছি, গামা দিয়ে লেখা আছে এখানে, সেটা লিখছি 1 বাই গামা, মানে এরকম জাস্ট ইউ ওয়াই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ইউ এক্স ভি বাই, ঠিক আছে? এটা ইউ এর ওয়াই কম্পোনেন্ট, এটা আমরা বের করেছি। এটা বের করবে, এটা ইউ এক্স মাইনাস ভি, ইউ এক্স মানে √2/√5, এটা তোমাকে দিয়েছে প্রশ্নতে যে 2/√5 ইন্টু সি। আর এটা হচ্ছে তোমার ভিটা বলেছে, ভিটা কত একবার দেখি, আরেকবার চেক করে নি, 2/√5। এক মিনিট, এই ভেলোসিটিটা না, ইউ এক্সটা √2/5, এই ভেলোসিটি এটা √2/5, আর এটাও √2/5 হবে। এটা এই যে এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি √2/5, তাই তো? না cos থিটা কত, ও ইউ এক্সটা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। তো ইউ এক্সটা হচ্ছে √2/5 সি আর ভিটা হচ্ছে √2/5 সি, সো এটি জিরো, ওপরটা জিরো, তাই না? ইউ এক্স মাইনাস ভি, আর ইউ এক্স কম্পোনেন্ট, ইউটা আলাদা, ইউ এক্স কম্পোনেন্ট সেম, তো এটা জিরো। আর ইউ আই প্রাইম যেটা, সেটা তোমার বেরোবে, এখানে ইউ আই তুমি বের করেছো আগে, এখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি জানো, এখান থেকে ইউ এক্স সব বসাবে, তো এটা রেজাল্ট বেরোবে তোমার √2/3 ইন্টু সি।
ওভার 2/3 ইন্টু বাইরে হচ্ছে সি। তাহলে এটা তোমার হচ্ছে ডি পার্ট। নেক্সট ই পার্ট বলেছে। ই পার্ট এটাতে কি বলেছে? বলছে ফাইন্ড দ্য প্রপার ভেলোসিটি ইটা এক্স প্রাইম এন্ড ইটা ওয়াই প্রাইম ইন এস প্রাইম ফ্রেম। তাহলে ইটা এক্স প্রাইম এটা তোমাকে বের করতে বলেছে। আর এই ফর্মুলা তুমি জানো, গামা ইন্টু ইটা এক্স মাইনাস বিটা ইটা জিরো। এটা হচ্ছে ফর্মুলা ফর ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলা, এক্স কম্পোনেন্টের ফর্মুলা। আর তোমার আরেকটা কম্পোনেন্ট কি ইটা ওয়াই, যেটা সেটা বের করবে। ইটা ওয়াই যেটা, সেটা ইটা ওয়াই তো সেম, ইটা ওয়াই প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ইটা ওয়াই। মনে হচ্ছে টেম্পোরাল পার্ট আর স্পেশাল এক্স কম্পোনেন্টটা চেঞ্জ হয়। এই দুটো ক্যালকুলেশন করবে। গামা জানা তোমার কাছে, গামাটা কি? এটা রুট ওভার 1 মাইনাস এসব ভ্যালু বসাবে, তো এটা বেরোবে 0, দিস ইজ ইকুয়াল টু 0। আর এটা বেরোবে ইটা ওয়াই। ইটা ওয়াই কোথাও কি বের করেছিলাম? এখানে ইটা ওয়াই বের করেছিলাম কোথায়? এই যে রুট টু সি, তাহলে এটা রুট টু সি, চেঞ্জ হবে না। এটা হচ্ছে ই পার্ট। আর লাস্টে বলেছে যে এটা চেক করো, চেক দ্যাট এফ পার্ট, বলেছি ইটা প্রাইম ইকুয়াল টু ইউ প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ইউ প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে এক্সপ্রেশনটা চেক করো। তো এটা চেক করবে, এটা এক্স প্রাইম অর্ডিনারি ভেলোসিটি যে ভ্যালু, এই এক্স প্রাইম ওয়াই প্রাইম যেগুলো বের করেছো এইগুলো ভ্যালু বসাবে, এগুলো বসাবে, দিয়ে এটা এক্স প্রাইম আর এটা ওয়াই প্রাইমের ভ্যালুটা এই এক্সপ্রেশন থেকে বার করবে। আর তাতেও দেখবে সেম সেম বেরিয়ে গেছে, ভেরিফাইড। হ্যাঁ, তো এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এইরকম প্রবলেম কিন্তু দেবে পরীক্ষায়। এর পরের প্রবলেমটা দিয়ে তোমাকে দিয়েছে, বলেছে যে ইটা মিউ আর ইটা মিউ এদের যে প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, সেটা দেখাও যে সেটা ইনভেরিয়েন্ট, বা সেটা টাইম লাইক না স্পেস লাইক না লাইট লাইক, কি বের করতে বলেছে। এর পরের পার্ট যেটা, পরের পার্ট ইএফ জি, জি পার্ট, ইটা মিউ ইন্টু ইটা মিউ ইকুয়াল টু, এটা হচ্ছে ইনভেরিয়েন্ট টার্ম, বা আমাদের ওই 4 ভেক্টরের যেটা ডট প্রোডাক্ট, 4 ভেলোসিটি যেটা ডট প্রোডাক্ট সেটা। আর এটা কি হয়? টেম্পোরাল পার্টের স্কোয়ার উইথ এ নেগেটিভ সাইন, ইটা 0 স্কোয়ার প্লাস ইটা 1 স্কোয়ার, ইটা স্কোয়ার, ইটা স্কোয়ার। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে এক্স মিউ, তাহলে কি হয়? মাইনাস সিটি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা তিনটেকে এক জায়গায় লিখেছি আমরা। এবার ইটা 0 সেটা তুমি একটু আগে লিখেছো, ইটা 0 ফর্ম লেখা আছে তোমার কাছে এরকম, ইটা 0 সেটা হচ্ছে গামা ইন্টু সি। আর ইটা 1 যেটা, ইটা যেটা, সেটা হচ্ছে ইউ অর্ডিনারি ভেলোসিটি এন্ড ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার এখান থেকে ইটা 0 স্কোয়ার বসাও, তাহলে গামা স্কোয়ার, তাহলে রুট উঠে যাবে, তাহলে মাইনাস সি স্কোয়ার বাই 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার এটা। আর প্লাস ওইখানে কি বেরোবে? ইউ স্কোয়ার বাই রুট উঠে যাবে 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে উপরে হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এবার এখান থেকে সিটাকে লস হয়ে করে, যদি সি স্কোয়ার ভি স্কোয়ার লস হয়ে করে দিই আমরা, তাহলে এটা কেটে কুটে যাবে। ওপর নিচে একটা সি স্কোয়ার দিয়ে, এই যে এখানে নিচে একটা সি স্কোয়ার লাগিয়ে দাও, ওপরে একটা সি স্কোয়ার লাগিয়ে দাও, তাহলে কি হবে? মাইনাস সি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওপর থেকে মাইনাস কমন নিয়েছি আর সি স্কোয়ার দিলাম, আর নিচে একটা সি স্কোয়ার গুণ করবো, তাহলে এটা সি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা সি স্কোয়ার কি করলাম, 1 মাইনাস, বা ঠিক আছে এটা করতে হবে না, এটা এখান থেকে ওপরে যে ফর্মটা, এখান থেকে সি স্কোয়ার কমন নাও ওপরটা থেকে, তাহলে সি স্কোয়ার যদি কমন নিই, তাহলে এটা -1 প্লাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার, আর নিচে যা আছে তাই 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। এই দুটো সেম, শুধু নেগেটিভ সাইন একটা এক্সট্রা, তাহলে এটা সাইডে কেটে দাও উইথ নেগেটিভ সাইন, তাহলে মাইনাস সি স্কোয়ার। আর সি ইজ ইনভেরিয়েন্ট, সি ফ্রেম ডিপেন্ডেন্ট নয়, সুতরাং ইটা মিউ দ্য প্রোডাক্ট অফ 4 ভেলোসিটি ইজ ইনভেরিয়েন্ট এন্ড ইট ইজ দ্য স্পেস টাইম ইন্টারভ্যাল I and it is less than 1. আর স্পেস টাইম ইন্টারভ্যাল ভ্যালু যদি লেস দেন 1 হয়, তাহলে সেই ইভেন্টগুলোকে আমরা কি বলি? টাইম লাইক। এটা হচ্ছে জি প্রশ্ন। বলেছে দেখাও, যে প্রশ্নটা এরকম দিয়েছে, বলেছে ফাইন্ড দ্য ইনভেরিয়েন্ট প্রোডাক্ট অফ 4 ভেলোসিটি উইথ ইটসেলফ, ইজ ইটা মিউ টাইম লাইক, স্পেস লাইক, লাইট লাইক, সো ইট ইজ টাইম লাইক। খুব ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো। হ্যাঁ, এগুলো নিয়ে প্রচুর যত প্রবলেম করবে তত বেশি কনসেপচুয়ালিও তৈরি হবে।
এখানে একটা প্রবলেম দিয়েছে, একটা ওয়ার্ড লাইন তোমাকে ড্র করতে বলেছে। বাইশের প্রবলেম। বলেছে দুই বন্ধু একটা বল লোফালুফি খেলছে, মানে যেমন আমাদের টেনিস খেলা হয় বা টেবিল টেনিস হয়, কিছু একটা হয়। তো কারোর কাছে বলটা কিছুক্ষণ থাকে, তারপর সে নেক্সট পার্টিকেলকে দেয়, আবার সে আবার কিছুক্ষণ ধরে তারপর নেক্সট জনকে দেয়, ঠিক এরকম। তো বলছে ড্র দ্য স্পেস টাইম গ্রাফ কোশ্চেন। এটাও গ্রিফিথের প্রবলেম, প্রবলেম নাম্বার 22। ড্র দ্য স্পেস টাইম diagram representing a game of catch or a conversation ঠিক আছে, a game of catch representing a game of catch, কিছু একটা ক্যাচ করতে হয়, সিগন্যালও ক্যাচ করতে পারে, অথবা কোনো একটা বল খেলছে আর কি তারা, between two people at rest, between two people at rest, কত কত দূরত্বে, 10 feet apart, 10 ফুট দূরে তারা বসে আছে। হাউ ইজ ইট পসিবল ফর দেম টু কমিউনিকেট অ্যান্ড গিভ দেয়ার সেপারেশন ইজ স্পেস লাইক। বেশ, তোমাকে এসব বের করতে বলেছে। তো কিভাবে এটা টাইম ওয়ার্ড লাইনে তুমি ড্র করবে, তো ড্র দ্য স্পেস টাইম ডায়াগ্রাম। মিনকস্কি ডায়াগ্রাম কিভাবে, মিনকস্কি ডায়াগ্রাম কি বলে, এদিক বরাবর দেয় এক্স আর এদিক বরাবর দেয় সিটি। এবার দুটো পার্টিকেল যদি রেস্ট অবস্থায় থাকে, চুপচাপ বসে আছে দুজন, দুটো পজিশনে বসে আছে রিয়েল স্পেসে, কেমন তাদের, এটা যদি এক্স এটা যদি ওয়াই বলি, তাহলে কোনো একটা পার্টিকেল এক্স এখানে বসে আছে এক্স ইকাল টু সাম x0 বা x1, আর একটা পার্টিকেল এখানে বসে আছে অরিজিনে এক্স ইকাল টু x0। রিয়েল স্পেসে তাদের মধ্যে সেপারেশন কত, 10 ফিট মতো তাদের সেপারেশন, 10 ফিট। কিন্তু মিনকস্কি ডায়াগ্রামে তাদেরকে একটা পয়েন্ট দিয়ে দেখালে হবে না, কারণ তারা চুপচাপ যদি বসেও থাকে তাহলে এখন সময় বেড়ে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অরিজিন না করে তুমি আরেকটা পয়েন্ট করে দাও পাশাপাশি, একজন এখানে একজন এখানে। হ্যাঁ, তাহলে এখানে যে পার্টিকেল বসে আছে এক্স ইকাল টু এক্স নটে, তার ক্ষেত্রে যেটা ওয়ার্ল্ড লাইন সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে তার ওয়ার্ল্ড লাইন, সোজা এরকম 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 সময় পেরিয়ে যাচ্ছে, এরকম তুমি দিতে পারো, অ্যারো দিতে পারো একটা। আর একটা পজিশন, এটা তোমার ধরে নাও এটা এক্স ইকাল টু এটা, এটা একটা এক্স নট, আর এটা হচ্ছে x1, x1 এ পার্টিকেল 2, পার্টিকেল এটা পার্টিকেল 1 বলে দিচ্ছে, এটা পার্টিকেল 2 বলে দিচ্ছে, এটা x1 এটা x2, দুটো পার্টিকেল। তো তার যে ওয়ার্ল্ড লাইন সেটা হচ্ছে এরকম, চুপচাপ বসে আছে কিন্তু সময় বেড়ে বেড়ে যাচ্ছে। তো মিনকস্কি ডায়াগ্রামে জাস্ট এই দুটো তুমি ইনিশিয়ালি দেখালে। এবার কি হচ্ছে, কনভারসেশন হচ্ছে, কোনো একটা ইনফরমেশন সে কিছুক্ষণ ক্যারি করছে, তারপর ওকে দিচ্ছে, তারপর আবার ক্যারি করছে, ওকে দিচ্ছে, এরকম। আর যেহেতু ওয়ার্ড লাইন, সুতরাং ইনফরমেশন যেটা ক্যারি করতে হবে তার যে স্লোপ, দ্যাট শুড গ্রেটার দেন 1। এটা আমরা পড়েছি স্লোপের ভ্যালু, যেটা আগের দিন পড়েছি c/v, and c/v যেহেতু c is always greater than v, so slope is always greater than 1। তার মানে 45 ডিগ্রি থেকে বেশি স্লোপ যেন হয়। তাহলে মিনকস্কি ডায়াগ্রামে ওয়ার্ল্ড লাইন যদি তুমি দেখাও একটা, তাহলে কখনোই সেটা এই যে এটা 45 ডিগ্রি তুমি এরকম দেখাতে পারবে না, এরকম দেখাতে পারবে না, এরকম দেখাতে পারবে না, কিন্তু এরকম চলবে, এরকম চলবে। এই লাইন বরাবর যদি ফোটন হয় তাহলে একদম এরকম করে দেখাতে পারবে। তুমি যদি লাইট সিগন্যাল তুমি কথা বলো, যে মানে টর্চ লাইট জেলে কথা হচ্ছে, তাদের ইনফরমেশন ক্যারি করা হচ্ছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সাউন্ড কথা বলো, তাহলে সাউন্ডের এটা গা বেয়ে বেয়ে যাবে না, এটা ভেতর দিকে ঢুকে যাবে আরো। তাহলে কি হচ্ছে, এই একটা ইনফরমেশন একটা বল কিছুক্ষণ ধরে নিজের কাছে ধরে রেখেছে এবং সময়টা কিছুটা বেড়েছে, সময়টা কিছুক্ষণ বেড়েছে, আর তারপরে কি করলো, সে ওকে বলটা ওকে দিল। এই যে এখান থেকে এখানে তীর আমি দিলাম, এই যে স্লোপটা, এই স্লোপটা কখনোই 45 ডিগ্রি থেকে কম হয়ে যাবে না, এটা বেশি হয়ে যাবে। তাহলে আমার এটা দেখতে পাচ্ছি এটা 45 ডিগ্রিতে কম হয়ে গেছে, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা বুঝতে পারছি এইটা আমার 45 ডিগ্রি, তার থেকে কমে গেছে, তাহলে দিস ইজ রং। কি হবে, এটাকে ওই একটু উপরে এই রং করে তুলে দেবো, 60 ডিগ্রি মতো করে দেবো আমরা। হ্যাঁ, এবার এ কিছুটা ধরে রাখবে, তারপরে এ আবার ওই দিক বরাবর দেবে, এই স্লোপটা বুঝতে, এটা তো বেশি বটেই, এটা তো 60 ডিগ্রি মতো দেখাচ্ছি আমি। তারপরে এখানে আবার কিছুটা সময় বেড়েছে, কিছুক্ষণ ধরে রেখে তারপরে বলটা ওকে দিয়েছে, তো দিস ইজ দ্য ওয়ার্ল্ড লাইন। এরকম এরকম এরকম, এটা হচ্ছে ওয়ার্ল্ড লাইন, আরো এরকম আছে। হ্যাঁ, ঠিক আছে, বেশ আজকে এইটুকু থাক, আর আমার সময় নেই কথা বলার। ঠিক আছে, ছেড়ে দিলাম। কিছু প্রবলেম হলে আমরা নেক্সট যখন সময় পাবো আবার বসে যাবো। স্যার বলছি কিছু প্রবলেম পাঠিয়ে দিন।
স্যার কাটতে ভুলে গেল নাকি স্যার? এই সবাই লেফট হয়ে যা, স্যারকে বার করে দিয়েছি তাহলে।